আমার কম বয়সে যখন শুনতাম আমি, তোমায় ভুলছি না, ভুলবো না, 5 দিন পরে ভুলে যাবে, কিছু কিছু জিনিস সরে যায়। সেরকম আজকে আমি আছি, আমি কেমন আছি কেউ জিজ্ঞেস করতে পারে, কিছু ভালো কথা বলতে পারে, কিছু কটু কথা বলতে পারে। যখন আমি থাকবো না, তখন ভালো কথা কটু কথা কোনোটাই থাকবে না। দেখুন, গত 3 দশকে প্রচুর সাক্ষাৎকার নিয়েছি, ভবিষ্যতেও নিশ্চয়ই নেব, কিন্তু আজ কোনো সাক্ষাৎকারই নেব না। আজকে আমার যিনি অতিথি, তার দীর্ঘ কর্মময় ঘটনাবহুল জীবনে বিভিন্ন জায়গায় আলো ফেলার চেষ্টা করব আজ। তার কারণ আজকে আমরা স্মৃতির সরণি বেয়ে হাঁটব না। এই অনুষ্ঠানের কোনো ফরম্যাট নেই, কোনো চলন নেই, কোনো স্ট্রাকচার নেই, কোনো প্রশ্নমালা নেই। যেটা আছে সেটা হচ্ছে স্মৃতির সরণি বেয়ে হাঁটা। আর সেই সফরের সফর সঙ্গী থাকবেন আপনি। আসুন আমার সঙ্গে। দেখুন, আমি আবার বলছি যে এটা আড্ডা, এর কোনো স্ট্রাকচার চলন নেই, প্রশ্নমালা নেই। আমরা শুধু বিমানদার জীবনের অসাধারণ কিছু মুহূর্ত, যেটা হয়তো সংবাদ মাধ্যমের ইতিহাসে বিভিন্ন পরতে পরতে রয়ে গেছে, গত 1 মাস ধরে আমি খুঁজে বার করেছি। আমি এই অনুষ্ঠানটা শুরু করব 1966 সালের কথা দিয়ে। হ্যাঁ, 1966। আমার জন্মের আগে বললে মানে একটুও বাড়িয়ে বলা তো হয়ই না, বরঞ্চ এইভাবে বলা ভালো যে আমার জন্মের 10 বছর আগে। সেই 1966 সালের 9ই ডিসেম্বর। 9ই ডিসেম্বর, তার কারণ রাত 12টা হয়ে গেছিল। প্রেসিডেন্সি কলেজের সামনে ভয়ঙ্কর ছাত্রবিক্ষোভ। এই হচ্ছে 9 তারিখে পরের দিনের আনন্দবাজার পত্রিকা, এবং খুব অস্পষ্ট একটা ছবি পাওয়া যাচ্ছে যেখানে সিআরপিএফ ছাত্রদের ভয়ঙ্কর মারে। আমি আনন্দবাজার পত্রিকা থেকে কয়েকটা অংশ একটু পড়ে শোনাই। পরের দিন সেখানে লেখা হচ্ছে, বৃহস্পতিবার মাঝরাতের কিছুক্ষণ আগে পুলিশ সদল বলে গিয়ে প্রেসিডেন্সি কলেজের ভিতর থেকে আটক অধ্যক্ষকে মুক্ত করে। তার আগে পুলিশ পিকেটিংকারীদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগ করেন। কয়েকজন অধ্যাপক সহ অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখা হয়। এদিন রাজ্যের শিক্ষা সচিব ইত্যাদি ইত্যাদি। বোল্ডে লেখা হচ্ছে, ঘটনাস্থল থেকে ঠিক রাত 12টায় আমাদের প্রতিনিধি জানান, বিক্ষোভকারী ছাত্ররা কলেজের ভিতরে আর পুলিশ বাইরে। দুপক্ষ যেন দুপক্ষের সম্মুখ সমরের জন্য দাঁড়িয়ে। সারা অঞ্চলে পথের আলো নিভে গেছে, কাঁদানে গ্যাসের ধোঁয়া আর গন্ধে সব জায়গাটা ভরপুর। পুলিশ 29 জনকে গ্রেফতার করেছে। আমি একেবারে যে ভাষায় লেখা ছিল আনন্দবাজার পত্রিকায় 1966 সালের 9ই ডিসেম্বর আমি পড়লাম। ইন্টারেস্টিং, তখন ডিসি সেন্ট্রাল হচ্ছে নিরুপম সোম। সেই নিরুপম সোম যিনি পরবর্তীকালে কলকাতার কমিশনার হন। তারপরের দিনের কাগজে দেখছি 7 রাউন্ড কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয় এবং 29 জন ছাত্রকে গ্রেফতার করা হয়। প্রেসিডেন্সি কলেজ, খেয়াল রাখতে হবে, এই ঘটনার পর সাময়িকভাবে কিন্তু বন্ধ করে দেয়া হয়। এইবার আসি বিমানদার অংশগ্রহণ। প্রথম সিআরপিএফের লাঠিটা যার পিঠে পড়েছিল বা সেইভাবে বললে ভেঙেছিল, তার নাম বিমান বসু। এবং খুব অস্পষ্টভাবে কোনো রকমে এই ছবিটা আমি কিছুটা উদ্ধার করেছি। এই বিমান বসু এবং তার সঙ্গে যারা ছিলেন তাদের সিআরপিএফ তুলে নিয়ে যাচ্ছে প্রিজন ভ্যানে। বিমান বসুকে সেদিন এমনভাবে মারা হয় তার জামা আর পিঠের চামড়া আটকে যায়। বহুদিন অবধি নিশ্চয়ই সেই ক্ষত ছিল। বিমান বসুর উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। বিমানদা, এই গোটা কাহিনীটা আমি বর্ণনা করলাম একেবারে আনন্দবাজার পত্রিকা ধরে ধরে। আপনার স্মৃতিতে ঠিক কী আছে? বিষয়টা হচ্ছে, আমরা বলছিলাম যে যাদের এক্সপেল করা হয়েছে উইদাউট শোয়িং এনি রিজন, সেটা ঠিক না। তখন ডক্টর সনদ বোস তিনি ছিলেন প্রিন্সিপাল। তখন ক্যালকাটা ইউনিভার্সিটির যে রুলস অ্যান্ড রেগুলেশন, তার মানে কনস্টিটিউশন বলা যেতে পারে, একদম
সেখানে এখন ঠিক বলছি কি না মনে পড়ছে না, যে 16 নম্বর ধারার 14 নম্বর উপধারাতে লেখা ছিল, উইদাউট শোয়িং এনি রিজন স্টুডেন্টস ক্যানট বি এক্সপেলড। এটারই জবাব চেয়েছিলাম। একদম। বিমানদা, এই আমি যে মারের অংশটা বললাম, এ তো ভয়ঙ্কর, মানে আপনি উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না, ওইভাবে মার। কতদিন লেগেছিল সেরে উঠতে? সেটা অনেক দিন লেগেছিল আমাকে। তখন আমাদের বাড়িতে লিফট ছিল না, আচ্ছা। পরে লিফট লেগেছে। তো আমাকে একজনের বডিলি লিফট করে তুলতে হয়েছে একতলা থেকে 3 তলায়। আচ্ছা। আমি হাঁটতে পারিনি। গায়ে তো নিশ্চয়ই বহু দিন দাগ ছিল, মানে ওইভাবে জামা না, দাগ মানে সাদা হয়ে গেছিল, চামড়ার জায়গাগুলো সাদা হয়ে গেছিল। তখন আমার এক বন্ধু, সে একটু কেতাদুরস্ত ছিল, মানে বিদেশে যাতায়াত বেশ ভালোই ছিল, ওদের পরিবারও ছিল বাইরে। তা আমাকে দেখতে এসছে, মানে কোনো পার্টির কোনো সম্পর্ক না, আমার সঙ্গে মানে ব্যক্তিগত সখ্যতা যাকে বলে। দেখতে এসে ও তো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে ওর। এরকমভাবে মারলো, মানে আমি কী করবো, মেরেছে। তবে বেঙ্গল পুলিশ মারেনি, মেরেছে সিআরপিএফ অন্ধ্রপ্রদেশ থেকে ছিল। অন্ধ্রপ্রদেশে, সেটাও আনন্দবাজার পত্রিকায় লেখা আছে। অন্ধ্রপ্রদেশ থেকে নিয়ে এসেছিল। অন্ধ্রপ্রদেশে সিআরপি বেশি ছিল সেই সময়তে। যাই হোক, তা এটা স্কিন কালারটা করবার জন্য তুমি কি সাহায্য করতে পারো? আমি শুনেছি প্যারিসের ম্যাক্সওয়াক্স লাগালে পর তাড়াতাড়ি স্কিন কালার হয়। এখন আমি জানি না সেটা এখানে পাওয়া যাবে কিনা, নিউ মার্কেটে পাওয়া যেতে পারে। তুমি বলেছো, তুমি পেয়ে যাবে। নিউ মার্কেটে পাওয়া যাক, আর লন্ডন থেকে আনা হোক বা প্যারিস থেকে আনা হোক, হ্যাঁ, সে 3 দিন পরে আমাকে এনে দেয়। আচ্ছা। একটা বড় একটা মানে ক্রিমের, তা ওটা লাগিয়ে আরামও পেতাম, সুদিং এফেক্ট, আর তাড়াতাড়ি স্কিন কালারটা হয়ে যায়। বেশ। আমার 2-1টা বড় লোকের ছেলে বন্ধু ছিল, মারা গেছে। তারা দেখে তো মানে অবাক হয়ে গেছে, কীরকম হলো। দেখতে এসেছিল আমাকে, পার্টির সঙ্গে কোনো সম্পর্ক না, মাই পার্সোনাল ফ্রেন্ড। একদম। তা আমি বললাম, হ্যাঁ রে, আমি শুনতে পাচ্ছি প্যারিসের ম্যাক্সওয়াক্স নাকি নর্মাল কালার করে দেয়, কোথায় পাওয়া যেতে পারে? নিউ মার্কেটে পাওয়া যাবে? তুমি বলেছো। আবার ওদের মধ্যে কেউ কেউ এরকম ভাষা বলতো, গুরু তুমি বলেছো, যেখান থেকে হোক প্যারিস থেকে নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে এনে দিল আমাকে, একটা বড় ম্যাক্সওয়াক্স এনে দিল, ক্রিম আর ক্রিম। আর সত্যিকারে সেটা লাগিয়ে স্কিন কালার হলো। এইখানটা আমি দেখতে পাচ্ছিলাম, এখানে চামড়া উঠে গেছে, বোটে উঠে গেছে সব। সিআরপি, অন্ধ্রের সিআরপি, ওরা হচ্ছে নাকি এক্সপার্ট ইন বিটিং অর ডিসপার্সিং এনি ডেমনস্ট্রেশন। লেখা হচ্ছে যে 12:30টার সময় আমাদের প্রতিনিধি ওখানে থেকে এই রিপোর্ট করছেন, পাঁচিল টপকে ঢুকেছে সিআরপিএফ ছাত্রদের মারবে বলে। 29 জন অ্যারেস্ট আর 7 রাউন্ড কাঁদানে গ্যাস। ঠিক, মুহুর্মুহু কাঁদানে গ্যাস শব্দ পাচ্ছি। একদম। ধীরে ধীরে দাগ তো মিলিয়ে যায়, কিন্তু কথা হলো যে একেবারে একজন বিমান বসুর মতো রাজনৈতিক ব্যক্তিত্বের এত দশকের অভিজ্ঞতা, আমি পরবর্তী পর্যায়ে যেটা করব সেটা হচ্ছে বেশ কিছু ছবি আনন্দবাজার আর্কাইভ থেকে জোগাড় করে দিয়েছেন সুজিতবাবু, সুজিত কুমার ঘোষ। আমি বিমানদার সামনে রাখবো, বিমানদার স্মৃতিটা উস্কে দিতে। বিমানদা, জ্যোতি বসু বক্তৃতা দিচ্ছেন এবং বসিরহাটের একটা সভা, এটা হচ্ছে 88 সাল। আপনি ক্যামেরায় ছবি তুলছেন, আপনার কি মানে ছবি তোলার শখ ছিল বা? তো ভীষণ ছিল। আচ্ছা। আমি একটা ক্যামেরা কিনেছিলাম। আচ্ছা। ক্যামেরা
কিনে আমি ছবি তখন তুলতাম। হ্যাঁ এত খরচা হয়ে যাচ্ছে, হ্যাঁ মানে একবার পার্টির থেকে আমাকে ধান নিতে হয়েছিল, আচ্ছা মানে লোন হ্যাঁ হ্যাঁ লোন নিতে হয়েছিল প্রায় 3,000 টাকা। আচ্ছা 3,000 টাকা লোন তো শোধ করতে আমার অনেক সময় লাগবে। তারপরে আমি একজনকে দিয়ে দিলাম আচ্ছা। এই খরচার হাত থেকে বাঁচবার জন্য, আর কিচ্ছু না। আর এই যে প্রিন্ট করাতেন সেই ছবিগুলো আছে নাকি সেগুলো কাউকে না কাউকে দিয়ে না দিয়েছেন? না, সেটা পণ্ডিরা প্রিন্ট করার জন্য দিয়ে দিতাম। হ্যাঁ কার কাছে আছে আমি জানি না, আমি ছবি রাখি না। আচ্ছা আমি ছবি রাখি না দেখে হ্যাঁ বলতাম নিয়ে নাও তোমরা, হ্যাঁ তোমরা নিয়ে যারা তুলবে ওই একদম। ওটা আগে তো এখনকার সিস্টেম নয়, ডিজিটাল। না 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 তখন সেই সে ওয়াশ ডাস্টরুম করতে থেকে হতো, প্রিন্ট করা হ্যাঁ। একদম সে হাইপো টাইপো লাগাতে হয় এই একদম সমস্ত। একদম 4K এই পুরোটা আপনার ডিজিটালে এইভাবে ইয়ে হচ্ছে। এগুলো যত দিন যাচ্ছে আরো ছোট হচ্ছে, আরো দামিও হচ্ছে, সেটাও কথা। এটা পরের ছবি, বিনয় চৌধুরী, সরোজ মুখোপাধ্যায়, আপনি, জ্যোতিবাবু পদযাত্রা করছেন। এটা হচ্ছে টেলিগ্রাফ পত্রিকা থেকে নেয়া 1985 সালের। আপনি দৃশ্যত সব থেকে বিধ্বস্ত, একেবারে সামনে, ঠিক যেভাবে আজকের এই 2025 বা 26-এর মিটিংয়ের সামনের সারিতে কিছুটা হলেও আপনি হাঁটেন এবং অনেক, আপনার ভাষায় ছেলে চোকরাদের থেকে ভালো হাঁটেন, সেইভাবেই আপনি মিছিলটা লিড করছেন। এটা হচ্ছে 17ই মার্চ 1985। জীবনদা, এইটা ইএমএস নাম্বুদিরিপাদ এবং আপনি নীলরতন সরকার মেডিকেল কলেজে, ওখানে সরোজ মুখোপাধ্যায় যখন অসুস্থ হলেন, নাম্বুদিরিপাদ দেখতে এসেছেন, তাকে নিয়ে আপনি সরোজদার কাছে যাচ্ছেন। এটা 1990। তখন দেখছি কাঁচা চুল ছিল, দেখতে পাচ্ছি। হ্যাঁ না, কাঁচা চুল আপনার 90-এর দশক অবধি ছিল। এটা হচ্ছে হিন্দু শিখ ভাই ভাই সমন্বয় এবং সম্প্রীতির জন্য মিছিল, এবং আপনি, জ্যোতিবাবু, কলিমুদ্দিন শামস, শান্তিময় ঘোষ, সমর মুখোপাধ্যায়, বিনয় কৃষ্ণ চৌধুরী। এটা হচ্ছে 1984, তখন তো আপনার সব চুলই কাঁচা। এটা হচ্ছে 87 সাল, আপনি এসএফআই চৌরঙ্গিতে র্যালি, প্রচুর জনসমাগম হয়েছে, আপনি অ্যাড্রেস করছেন, বেশ অ্যাগ্রেসিভ। আচ্ছা, এটা শিয়ালদাতে আপনি একটা জনসভাকে অ্যাড্রেস করছেন 1989। এইটা খুব ইন্টারেস্টিং, এর কোন মামলায় সেটা আমি জোগাড় করতে পারিনি। এটা হচ্ছে 1994 সালে কলকাতা হাইকোর্টে কোনো একটা কেসে আপনি সাক্ষ্যদান করতে যাচ্ছেন। কলকাতা হাইকোর্টের অন্য কেসে আমি আসব। এইটা হচ্ছে গণশক্তি পত্রিকার 30 বছর, কলকাতা ইউনিভার্সিটি সেন্টেনারি হলে অনিলদা, আপনি, বিনয় কৃষ্ণ চৌধুরী, শৈলেন্দা। এটা হচ্ছে গণশক্তির 30 বছর। এইটা হচ্ছে নির্বাচনোত্তর আপনার বামফ্রন্টের বৈঠক, 96 সাল, এই বাড়িরই দোতলার ঘরে অনিলদার সঙ্গে। এটা হচ্ছে 1997। বিমলদা, একটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে অনিলদার পরে একদম জ্যোতি বসু খুব স্ট্রংলি আপনাকে পার্টির সাধারণ সম্পাদক করার ক্ষেত্রে রেকমেন্ড করেছিলেন। খুব অবধারিতভাবে বিমানদা যেটা হয় সেটা হচ্ছে একটা তুলনা চলে আসে, যে অনিলদা এইরকম করতেন, বিমানদা এই করতেন। তারপরে পার্টির নানা মহল থেকে যদি এরকম মানে সমালোচনা হয় যে সিঙ্গুর নন্দীগ্রাম বিমানদা সামলাতে পারেননি, অনিলদা থাকলে সামলে দিতেন, এই রকম সমালোচনা কখনো আপনাকে শুনতে হয়েছে? না, আমি শুনিনি কখনো। আচ্ছা, এটা কোনো ব্যক্তির ব্যাপার থাকে না। হ্যাঁ, সিদ্ধান্ত যা হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে হয়। কাজেই ব্যক্তির ভূমিকা থাকে, থাকে না একেবারে নয়, কিন্তু সমষ্টিগত সিদ্ধান্ত হলে পর তখন সেটাকেই মান্য করতে হয়। দুজন আলাদা মানুষের, তাদের তো স্টাইল অফ ফাংশনিংটা আলাদা হবে, এটাই তো স্বাভাবিক। দ্য স্টাইল অফ ফাংশন আলাদা হতে, পারসেপশন আলাদা হতে পারে, কিন্তু যখন কমিউনিস্ট পার্টি যৌথ সিদ্ধান্তের দ্বারা পরিচালিত হয়, ন্যাচারালি যেটা কালেকটিভ ডিসিশন হবে, একদম দ্যাট ইজ টু বি ফলোড। তাহলে কমিউনিস্ট পার্টি থাকে না। একটা খুব ইন্টারেস্টিং বুদ্ধবাবুর একটা মন্তব্য আমার মনে আছে, যে বিমানদা একেবারে দরাজ সার্টিফিকেট। এই পরের ছবিতে 1997 সালে অনিলদা, আপনি এবং বুদ্ধবাবু মহাজাতি সদনে, এটা হচ্ছে একটা অনুষ্ঠানে তিনজন একসঙ্গে একটা বই দেখছেন। কোনো বই উদ্বোধন হয়েছিল বোধহয়। হ্যাঁ,
এই না, বই প্রাইজ আচ্ছা, দেওয়া হয়েছিল, প্রাইজ দেওয়া, হ্যাঁ, প্রাইজ দেওয়া হয়েছিল। এইটা খুব ইন্টারেস্টিং একটা ছবি। এটা হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জ্যোতি বসু গেছেন, সেখানে প্রশান্ত সুর এবং জ্যোতি বসু আপনি রক্ত দিচ্ছেন, 1988 সাল। হ্যাঁ, সব কটা মাথার চুল আপনার কালো। এই রক্তদান তো আপনি নিয়মিত বোধহয় বছরে 3-4 বার দিতেন। বছরে 4 বার দিতাম, হ্যাঁ, তারপর বয়স বাড়ার পরেতে বছরে 3 বার দিতাম। আচ্ছা, তারপর যে বয়স পর্যন্ত রক্ত দেওয়া যায়, হ্যাঁ। তখনকার যা আইন ছিল, হ্যাঁ, 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 7 বছর, হ্যাঁ, কোনো কোনো সময় 7 বছর এসে যাচ্ছে, হ্যাঁ। 4 বারও দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরেতে হ্যাঁ, 61 যখন হলো, তখন বলতাম যে, হাত জোর করে বলতাম যে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু লিখতে হবে সেটাই। সেটা হচ্ছে যে আমার বয়স 60, আচ্ছা, 61 হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এবার 2 বার দেব। হ্যাঁ, পরের বার আবার যখন গেছি আমার 62, আমি 2 বার দেব। কাজে কিছু আপত্তি করবে না, ডাক্তারবাবু আপত্তি করবেন না, হাত জোর করেই বলতাম। এবং তারপর 65 পর্যন্ত আমি 2 বার দিয়েছি। 65 পর্যন্ত দাবি করেছিলাম, পৃথিবীর সব দেশে আছে 65। জাপান আমাদের ক্লাইমেট, ইউরোপিয়ান ক্লাইমেট নয়, জাপান আমাদের ক্লাইমেট, আর একটা অংশ আছে আমাদের ক্লাইমেট নয়, ইউরোপিয়ান ক্লাইমেট, একদম। আতামি বিয়ন। একদম, সেটা কেন আমাদের ওখানে তখন 65 ছিল, ওরা এখন 70 করেছে। হ্যাঁ, তা পরে যখন 66 হলো, হ্যাঁ, তখন একবার দিলাম আর বন্ধ করতে হলো। হ্যাঁ, এক ডাক্তারবাবু আমাকে জড়িয়ে ধরে, হ্যাঁ। উনি এসছিলেন, হ্যাঁ। গেস্ট, হ্যাঁ, মারা গেছেন, জড়িয়ে ধরে বললে, বিমান আমি আর দেবো না তোমাকে রক্ত দিতে, আমি এই জন্য এসছি, হ্যাঁ, তুমি এখনো রক্ত দিয়ে যাচ্ছ, তোমার তো 67 বছর বয়স হলো, এখনো রক্ত দিচ্ছ, পারবে না, আমায় কথা দাও। এমন করলেন, রক্ত দেওয়া বন্ধ করতে হলো। আচ্ছা। তিনি আমাকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন তিনি। তিনি চিকিৎসক হিসেবে এই দিক থেকে দেখছেন যে যদি শরীর দুর্বল হয়ে যায়, না, 67 বছরে রক্ত দিচ্ছে। হাড়গুলো দুবলা হয়ে যাবে। তিনি একটা কথা বলেছিলেন, তুমি বুঝতে পারছো না, তোমার বোনগুলো কিন্তু উইক হবে, এখন রক্ত দেওয়া ঠিক না। এগুলো তো সব সিস্টেমটা এইভাবেই করা হয়েছে। আমি বললাম, যেখানে 70 বছর পর্যন্ত দেয়, সেখানে কী অসুবিধা হচ্ছে, তারা তো বেঁচে আছে। এনিওয়ে, এখন এই ব্যাপারেতে যুক্তি সবসময় খাটে না, ভালোবাসেন, স্নেহ বড় বিষম বস্তু। তারপর বন্ধ করলাম। হ্যাঁ, ওই বন্ধ করার ক্ষেত্রে আমার পরের ছবি দুটোই 1980 সালের ছবি, একটা রঙিন, একটা সাদা কালো। সাদা কালো ছবিটাতে বিমানদা আপনি সিগারেট খাচ্ছেন। সিগারেট কবে ছাড়লেন, নাকি এখনো মাঝে মাঝে খান? হ্যাঁ, এখনো মাঝে সাঝে খাই। আচ্ছা, এটা কিন্তু ডাক্তারবাবু শুনবেন। এটা 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 কোথাকার ছবি? এটা হচ্ছে একদম আলিমুদ্দিন স্ট্রিটের এইখানে, এই নিচের ঘরে। এটা কি করে তুললো? আমি তো তুলতে দেই না, আমি তুলতে দেই না, আমি যখন আচ্ছা, স্মোক করি। না, এটা বোঝাই যাচ্ছে যে ফটোগ্রাফারের অস্তিত্ব সম্পর্কে আপনি একেবারে জানেন না, আপনার কোনো ধারণা নেই। না, আপনি আমি তো নিজের একটু- মনে কোনো মিটিং এর অনেক মধ্যে এখানে দূরে, সিগারেট অনেক খাচ্ছেন। দূরে যে হ্যাঁ, খাচ্ছে এটা, একদম। এটা দেখতে পাচ্ছি, অনেক দূরে যে। মানে এখনো আপনি ধূমপান করেন? করি না বললে মিথ্যে কথা বলা হবে। আচ্ছা, তাও নিশ্চয়ই কমিয়েছেন। বিমানদা, আর 5 মাস পর আপনি সগৌরবে মাথা উঁচু করে 87 বছরে পা রাখবেন। সবাই জানতে চাইছেন যে বিমান বসুর ফিটনেসের রহস্যটা কি। এখনও মিটিং মিছিলে প্রথমের সারিতে অন্তত কিছুটা, এবং আবার বলছি, ছেলে ছোকরাদের গতিতে হাঁটেন। এর রহস্যটা কি? রাজ কে আহে? এ পিওর অ্যান্ড সিম্পল। কীরকম? আমি, আমার মতো সবাই যারা এখানে আছে, কোনো না কোনো মায়ের পেটে জন্মেছে। একদম। মানবীর পেটে জন্মালে তার যে কোনো সময় যা কিছু পাবে খাওয়ার কথা না, সেটা খাওয়ার কথা যারা হাঁসের পেটে জন্মায়। যখন যা পাবে তাই খেয়ে নেবে, আমাকে দিলেও খাবো না। যদি আপনি খেলে এই টাকা দেব বলে, এত টাকা দেব পার্টিকে, আপনি এটা খান, আমি তবুও খাবো না। বলে, তোমার টাকা তোমার কাছে রাখো,
আমি খাবো না, না খেলে যদি দাও দিতে পারো, মানে লাইক দ্যাট। কাজেই এই যে যখন যা পাবে তা খাবে, আর যে কোনো জিনিস খাবে, এটাতে শরীরের মেদ বৃদ্ধি হয়। আর তা হলে পর যা হয়, কারণ আমি আজকে যা ওজন নেব, কালকে ওজন নেব, বা পরশু দিন যা ওজন নিয়েছিলাম একই ওজন হবে, ওজনের ফারাক হচ্ছে না। তার মানে হচ্ছে আমি খাদ্যাভ্যাসটা এমন করেছি যাতে আমার মেদ বৃদ্ধি না হয়। এইটা করতে পারলেই সে। তো সেই খাদ্যাভ্যাসে কি কি মানে খাবার ঠাঁই পেয়েছে, কারা সেই সৌভাগ্যবান খাবার? আমি যেরকম তেতো মেতো খাই, যেরকম আমার খাবার শুরু হয় উচ্ছে দিয়ে। আচ্ছা, প্রতিদিন? প্রতিদিন। বেশ। তারপরে আমি শাক পাতা খাই। এখনকার সময় ডালের শাকগুলো পাওয়া যায়, নানান ডালের শাক, একদম সেটা খাই। নটি শাকও খাই, এখন হিঞ্চে শাকও খাই, কলমি শাকও খাই। ফলে 7 দিনে এরকম এক একটা শাক হয়ে যাচ্ছে। তারপর ডাল খাই, ডালটা বেশিরভাগ সময় চুমুক দিয়ে খেয়ে নিই। আচ্ছা। কারণ আমি 2খানা রুটি খাই। হ্যাঁ। আমার বরাদ্দ 2খানা, কখনো 3খানা হবে না। যদি খুব ছোট রুটি হয়, হালকা রুটি হয়, তাহলে 3খানা। আচ্ছা। এখন তারপর একটু সবজি খাই, একটা ছোট পোনা মাছ খাই। আচ্ছা। ব্যাস, হ্যাঁ। হয়ে গেল। অথবা ট্যাংরা মাছ, ছোট ট্যাংরা মাছ 3টে খেলাম, 2টো খেলাম, হ্যাঁ। ব্যাস হয়ে গেল। ডিম মাংস কোনোটা খান না? আমি ডিমও খাই না, মাংসও খাই না। আচ্ছা। সেটা আমি বলবো না কাউকে যে ডিম মাংস না খেতে হবে, আমি বলবো না। আমার এখন আর এই বয়সে ডিম মাংস খাওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আমি বুঝি। কিন্তু বিমানদা, মাছের ঝোল খান কি করে? ভাত তো ছেড়ে দিয়েছেন। না, মাছের ঝোল খাই না, মাছটা আচ্ছা। ভেজে খাই। আচ্ছা, মাছটা ভেজে খাই। মানে নো কার্ব? রুটি খাই। হ্যাঁ। রুটি খাই, ভাত খাই না। আচ্ছা, এটা কত বছর? আমি ভাত তো খেতাম দুপুরবেলা, হ্যাঁ। বিকেলবেলা রুটি খেতাম, হ্যাঁ। মানে রাত্রিবেলা রুটি খেতাম। হ্যাঁ। 90 সালে হ্যাঁ। আমি লাঞ্চটা অফ করে দিই, আচ্ছা। তাহলে ভাত খাওয়া বন্ধ হয়ে হ্যাঁ। গেল। হ্যাঁ। তখন রাত্রিবেলা ভাত খেতাম, হ্যাঁ। তাও 3টে বছর, সেটা 93 পর্যন্ত। আচ্ছা। না, মায়ের জন্য। মা আমাকে বলছিলেন যে দেখ, তুই একেবারে ভাতটা ছেড়ে দিস না। আমি বলেছিলাম, দেখো মা, তোমায় কথা দিচ্ছি, তুমি যতদিন আছো ততদিন আমি ভাত খাবো। আচ্ছা। তুমি যখন থাকবে না, তখন আমি খেলাম কি খেলাম না তুমি তো জানলে না। 93 পর্যন্ত খেয়েছি, হ্যাঁ। রাত্রিবেলা ভাত খেয়েছি। হ্যাঁ। 93 মা মারা গেছেন, ভাত খাওয়া ছেড়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। মার কথাও রেখেছি একদম, আর আমারটাও রইল। হ্যাঁ। এটা সোমনাথ বাবুর সঙ্গে কে নেই এই ছবিতে? জ্যোতিবাবু, সোমনাথ বাবু, শৈলেন্দা, আপনি, অনিলদা, সবাই। এটা হচ্ছে গণশক্তি পত্রিকার আয়োজনে একটা জনসভায়। সোমনাথ বাবুর ক্ষেত্রে তো আপনার দৃঢ় মত ছিল যে ওনাকে পার্টিতে ফিরিয়ে নেওয়া উচিত, এবং উনিও মানে সারা জীবন, ওনার তো শেষ 3টে বড় ইন্টারভিউ দিল্লি বা কলকাতায় আমার নেয়া, পার্টি সম্পর্কে কিন্তু ওনার দুর্বলতা আমৃত্যু ছিল। মানে দুর্বলতা শুধু বলবো না, মানে খুব, মানে একটা হয়তো অভিমানের জায়গাও, কিন্তু উনি নিজেকে পার্টির অংশই মনে করতেন। হ্যাঁ, পার্টির বাইরে আর যাননি কখনো। না। আচ্ছা, আপনি এখনো অবচেতনে কখনো আমার পার্টি ভাবেন না? ভাবেন তো? বলে ফেলেন কখনো আমার পার্টি? হয়তো বলে ফেলেছি কখনো। তবে আমি তো অন্তত আমি খবর রাখতাম আমার অনেক কমরেডদের, যারা আমি জানি না কমরেড বললে যে আপত্তি হবে কিনা, আমি খবর নিতাম কেমন চলছে, নির্বাচন প্রচার কেমন চলছে। অবশ্য আমি কিছু করতে পারিনি তাদের হয়ে, একটু বোধহয় মানসিক একটু জোর দেওয়ার চেষ্টা করছি, ভালো করে লড়ুন, ঠিক আছে। আমি অস্বীকার করছি না, তাই মিথ্যাটা বলা হবে। তবে হ্যাঁ, কমরেড বলে ফেলি, কমরেডও বলি, লিখিও ফেলি।
ভাবি যে আবার তারা কিছু না মনে করেন। আবার যদি কেউ আপনাকে মনে করিয়ে দেয় যে আপনাকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে, আপনি আর পার্টির নন? হ্যাঁ, এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি। এখন রিসেন্টলি কালকে যা বলেছে সেটা ছাড়া, কালকে ঠিক সঠিকভাবে আমায় মনে করিয়ে দিয়েছে, তুমি কে হে আমার পার্টি সম্বন্ধে বলতে এসছো। এটা মানিক সরকারের সঙ্গে, মানিকদার সঙ্গে আপনার কোথায় এটা? এটা হচ্ছে একটা কর্মসংস্থান বাড়ানোর দাবিতে একটা র্যালি 1998 সালে বামফ্রন্টের ডাকে। এটা জ্যোতিবাবুর সঙ্গে শ্যামলদা এটা আছেন। এটা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে কেন্দ্র সরকারের দায়িত্বজ্ঞানহীনতায়, তার একটা বৈঠক, এবং তারপর প্রেস কনফারেন্সের আগে আপনি, শ্যামলদা, জ্যোতিবাবু, নিখিল দাস আছে। হ্যাঁ নিখিলদা আছে। এটা হচ্ছে 1990 সাল। এইটা হচ্ছে বাসু বপুন্নাই যখন মারা গেলেন তখন অনিলদা, শৈলেনদা, আপনি, জ্যোতিবাবু, নরেন ঘোষ, বুদ্ধবাবু। এটা হচ্ছে 1992। এই ছবিটা খুব পছন্দের আমার। এটা হচ্ছে 83 সালের ছবি। এটা হচ্ছে প্রমোদ দাশগুপ্ত বোধহয় মারা যাওয়ার সেই সময়কার। কারু কারু হাতে নাকি গাছ খুব ভালো হয়, সেই রকম বিমান বসু। একটা সময় এই আলিমুদ্দিন স্ট্রিটের বাড়ির এই ছাদে আরও বেশি গাছ ছিল। এখন ছাদ সংস্কার হচ্ছে বলে গাছের সংখ্যা কম, কিন্তু এই জল দেওয়ার কাজটা চিরকালই বিমান বসু। এবং আবার বলছি, কারু কারুর হাতে গাছ ভালো হয়। আমি এটা থেকে রাজনীতির কথায় আসবো, কিন্তু তার আগে বিমানদা আমি জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনার তো ছোটোবেলা থেকে, একেবারে শৈশব থেকে প্রায় গাছের শখ। আপনি একবার একটা গল্প বলেছিলেন যে আপনি ডালিয়া করবেন বলে টব কিনে বাড়ি গেছেন, আর মা কি করেছেন যে সেখানে লঙ্কা গাছ করে দিয়েছিলেন। সেই লঙ্কা গাছ আপনি খুব দুষ্টুমি করে সেটাকে কিভাবে ধ্বংস করে আবার ডালিয়ায় ফেরত আনা যায় তার একটা প্ল্যান করেছিলেন। একটু বলবেন গল্পটা? যেটা হচ্ছে ডালিয়া গাছ লাগানো ছিল। হ্যাঁ, ডালিয়া লাগানো ছিল। এখন ডালিয়া শীতের গাছ, তার হ্যাঁ। আগে মা ওখানেতে লঙ্কা গাছ লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, লঙ্কা গাছ তাড়াতাড়ি বড় হয়েছে। একদম। তারপর ডালিয়া যখন উঠছে, হ্যাঁ, তখন লঙ্কা হয়ে গেছে। আমি তখন একটু চিড়ে হ্যাঁ, একটু তুতে ঢুকিয়ে দিয়েছিলাম। মাকে বলিনি কিছু। হ্যাঁ, গাছটা মা ভেবেছে নর্মালি স্বাভাবিক মৃত্যু হয়েছে। আচ্ছা। পরে বৃদ্ধ বয়সে পরে বলেছে, কনফেস করেছিলেন? বৃদ্ধ বয়সে বলেছে। এবং তারপর ডালিয়া হয়েছে। হ্যাঁ, ডালিয়ার সঙ্গে লঙ্কা গাছের কোনো সম্পর্ক নেই। মা না থাকলে আমি তো পার্টি করতে পারতাম না। সেই জন্য মার কথা আমি রাখতাম, মাও আমার কথা রাখতেন। আমি বলতাম, দেখো ফিস দিতে পারছে না কলেজের সময়তে, অমুকে ফিস দিতে পারছে না, তমুকে ফিস দিতে পারছে না। তোমাকে অন্তত যে 500 টাকা তুমি জিতেছো, পাস বই ছিল পোস্ট অফিসে, ওই 500 টাকাটা দিয়ে দাও আমাকে, দরকার হলে আরও কিছু নেব। 500 টাকা নিয়েছি, পরে আরও 100 টাকা নিয়েছি, 600 টাকা যারা ফিস দিতে পারছে না, ফিজের জন্য টাকাটা দিয়েছি। হ্যাঁ, টাকার জন্য পরীক্ষা দেবে না, দিতে পারবেন, এটা হবে কি করে? আর বলেছে আমাকে, এরকম হয়েছে, মা সেসব সাহায্য করেছেন। এমনকি পার্টির থেকে আমাকে যা পয়সা দেয়, সেই পয়সাতে আমি খাওয়া দাওয়া সব কিছু করি, কিন্তু এক্সট্রা খরচ হলে পরে মাঠ থেকে নিতাম। এক্সট্রা খরচ জন্য যেমন ট্যাক্সি ভাড়া দিতে হবে, মাঠ থেকে নিতাম। মাকে দেখতে যেতাম ট্যাক্সি করে, আর সেই ট্যাক্সি ফেয়ারটাও মাঠ থেকে নিয়ে পে করতাম। আর এই পার্টির ছাদে বা বারান্দায় এই গাছ, তো এও তো বোধহয় 3-4 দশক ধরে আপনি করছেন। হ্যাঁ, এটা আগে তো করেছিলাম। হ্যাঁ। ছাদের স্টাইলটাও চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এখানে আগে ছোট জায়গাগুলো ছিল না, হ্যাঁ, অ্যাসবেস্টার করে এখানে ধরে ছোট জায়গাগুলো করা হয়েছে খাওয়া দাওয়ার জন্য। হ্যাঁ। মিটিং ফিটিং হলে পর খাওয়ার বাইরে থেকে আসে। হ্যাঁ, আর এখানে তখন
একটা হ্যাঁ, আঙুর গাছ ছিল। আচ্ছা, আঙুর, হ্যাঁ, আঙুর অনেক হয়েছে, হ্যাঁ, আঙুর টক ছিল। হ্যাঁ, পরে কোয়ালিটি চেঞ্জ করার জন্য আয়রন ডাস্ট, হ্যাঁ, লাইম ডাস্ট হ্যাঁ, এবং এবং মানে এগুলো দিয়েছি, দিয়ে একটু চেঞ্জ করেছিলাম, কিন্তু গাছটা যে কোনো কারণে হোক কোনোভাবে গাছটা মারা গেল। কিন্তু আরেকটা গাছ বিমানদা, এ তো বহু বছর ধরে দেখছি এই, এটা বট গাছ না অশ্বত্থ গাছ? হ্যাঁ, মানে এইটা ঝুড়ি নেবেছে বনসাই, বনসাই। বট গাছে, হ্যাঁ, এটা তো অশ্বত্থ না, বট গাছের বনসাই। বট গাছের বনসাইটা হ্যাঁ, ছোট ছিল, বট গাছটা হ্যাঁ, বনসাই হবে, বনসাই করার জন্যই করা হয়েছিল। আচ্ছা, তারপর সত্যিকার জেনুইন বনসাই হয়ে গেছে। হ্যাঁ, এগুলো সব নামানো ছিল, সব আচ্ছা। নিচে ছিল সব। হ্যাঁ, এখানে কাজ করতে হয়েছে তো, হ্যাঁ। এই যে সব এই একদম। তুলে তুলে হ্যাঁ। নতুন করে কাজ করতে হয়েছে, সে মেশিন দিয়ে খুঁড়ে খুঁড়ে তুলতে হয়েছে, আচ্ছা, তাহলে ছাদটা নষ্ট হয়ে নষ্ট গেছে। হয়ে গেছে। ইঞ্জিনিয়ার দেখে বললো হ্যাঁ। যে না, এটা কাজ করতে হবে। হ্যাঁ, বিমানদা খুব ইন্টারেস্টিং, দ্য টেলিগ্রাফ পত্রিকায় আপনি একবার 85 সালে সাক্ষাৎকারে বলছিলেন যে বাবা মার সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে পুজো প্যান্ডেলে হারিয়ে গেছিলেন, মনে আছে আপনার? মনে হচ্ছে এটা তখন কিরকম বয়স আপনার? একবারে ছোট। আচ্ছা, আমি মানে গিরিশ পার্কের পুজোটা দেখেছি। হ্যাঁ, গিরিশ পার্ক দেখে তারপর বেরোচ্ছি, বেরিয়ে আমরা একটা টিম ছিলাম, আচ্ছা, সব বালিগঞ্জের ছেলে। হ্যাঁ, হ্যাঁ, তো আমরা সব বিচ্ছিন্ন হয়ে গেলাম, হ্যাঁ, কেউ কারোর সঙ্গে, এক জায়গায় নাকি দুজন ছিল, হ্যাঁ, এত ভিড় ছিল, একটা হঠাৎ করে রাশ হলো, হ্যাঁ, তখন ছত্রভঙ্গ হয়ে গেলাম। এবার আমি মানে ঘুরতে ঘুরতে দেখি জামাপুকুর লেন লেখা, হ্যাঁ। মানে হাঁটতে হাঁটতে কোথায় চলে গেছি, এই শুকতারার অফিস। এই জামাপুকুর লেন, তখন মাথার মধ্যে শুকতারার অফিস আসলো। শুকতারার অফিস দেখলাম, ও শুকতারার অফিস ডান দিকটাতে, এইভাবে আসছি। হ্যাঁ, তখন একজনকে জিজ্ঞেস করলাম, দাদা আমাকে একটু সাহায্য করবেন, আমি বালিগঞ্জ যাব, হ্যাঁ, কিন্তু আমি ট্রাম লাইনটা পাচ্ছি না। হ্যাঁ, তখন উনি বললেন, শোনো, সোজা যাও, হ্যাঁ, সোজা যে বাঁদিক যাবে, হ্যাঁ, দেখবে ট্রাম লাইন। ছেলে মানুষ তো, হ্যাঁ। ট্রাম লাইনটা হচ্ছে ডিমার্কেটিং লাইন। একদম। তো ট্রাম লাইন পেলাম, তারপর দোতলা বাস পেলাম, উঠে চলে গেলাম। পকেটে ভাড়া দেওয়ার মতো পয়সা ছিল? হ্যাঁ, পয়সা ছিল, পয়সা ছিল, আচ্ছা, চলে গেলাম। বিমানদা, এই সাক্ষাৎকার এটা আনন্দবাজার পত্রিকায় আপনি দিয়েছিলেন 1991 সালে, যে পশ্চিমবঙ্গে তৃতীয় শক্তির আসার কোনো সম্ভাবনা নেই। তাতে খুব ইন্টারেস্টিংলি কয়েকটা ফাইন্ডিংস আছে। এক হচ্ছে, আপনি বলছেন বাংলার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, তারা হয় কংগ্রেসকে নয়তো বামফ্রন্টকে ভোট দেবেন, মন্দির ইস্যু তাদের বিভক্ত করতে পারবে না। আজকের পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে কি অন্যরকম মনে হয়, যে মানুষ পাল্টেছে মনে হয়? সামগ্রিকভাবে হ্যাঁ, যে প্রচার যন্ত্র এবং কার্যকলাপ হিন্দুত্ববাদীদের, তার ফলে তারা যে নীরবে নিভৃতে কাজ করে, এটা গণ আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত অনেকেই উপলব্ধি করে না। শুধু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ না, তাদের দ্বারা পরিচালিত যে ছোট ছোট স্কুলগুলো চলে, অসংখ্য স্কুল, বিভিন্ন জেলায় অসংখ্য স্কুল আছে, তার মাধ্যমে তারা যে গেট টুগেদার করে, কোথাও বছরে 3 বার গেট টুগেদার করে, 2 বার তো সব জায়গায় করে, হয়তো কম্পালসারি 2 বার করতে হয়, কেউ কেউ 4 বারও করে বছরে। গেট টুগেদার করে, তাদের বাবা মার সঙ্গে কথাবার্তা বলে। কি কথাবার্তা বলে সেই সম্পর্কে তো ফার্স্ট হ্যান্ড নলেজ আমার নেই, কিন্তু আমি শুনেছি। তো তাতে পরিবেশের কিছুটা পরিবর্তন হয়েছে।
অন্যদিকে এটা আমি কোন সালে এটা বলেছিলাম, হচ্ছে 1991। 91 সালে যেভাবে হ্যাঁ, মানে বামপন্থার বিরুদ্ধে কৌশলী কর্মসূচি নিয়ে পথ চলেছে ভিন্ন মতাদর্শের রাজনৈতিক ব্যক্তিরা, এবং বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং হিন্দুত্ববাদী নানান সংগঠন, সে অ্যাজ ফর এক্সাম্পল কতগুলো সংগঠন একসঙ্গে কাজ করছে, যেরকম মানে বজরং দল তো একটা পুরো ফিল্ম নামিয়ে দিল। মানে আমি অংশ তো দেখেছি, তখন বুঝতে পারলাম এটা ফিল্মের মধ্যেই বজরং দলের কারবারটা ফিল্মের মধ্যে পুরোটা কিন্তু আছে। ধরুন এরা মানুষের কাছে পৌঁছানোর সুযোগটা পাচ্ছে, তার কারণ কোথাও নিশ্চয়ই অন্য দলগুলোর নিবিড় অনুশীলনের বা মানুষের সঙ্গে নিবিড়ভাবে মেশা, বিশেষ করে সেই পিছিয়ে পড়া জেলাগুলো যেখানে আপনি ব্যক্তিগতভাবে বামফ্রন্ট চেয়ারম্যান হিসেবে বা পার্টির নেতা হিসেবে, রাজ্য সম্পাদক হিসেবে একেবারে ধরে ধরে কাজ করতেন, আপনার বাঁকুড়া বলুন, পুরুলিয়া বলুন, সেখানে তারা এই সুযোগটা, আপনি যে আরএসএস পরিচালিত স্কুলগুলোর কথা বলছেন, সেখানে তো শিক্ষার আলো সেইভাবে পৌঁছে দেওয়া যায়নি বলেই স্কুলগুলোর রমরমা। না, শিক্ষার আলো কিন্তু পৌঁছে দেওয়া গেছে, পৌঁছে দেওয়া যায়নি তা না। ওদের স্কুলগুলোতে যে ব্যাপক ছাত্রছাত্রীরা আছে তা না। আচ্ছা, তবে যেরকম এক জায়গায় শুনলাম একটা স্কুল করেছে, একটা গেস্ট হাউসের মতো একটা বাড়ি আছে, সেই বাড়িতে স্কুলটা করে তখন জায়গা খুঁজে বেড়াচ্ছে, আমি জেলার নামটা বলছি না, জায়গা খুঁজে বেড়াচ্ছে, তারপর জমি কিনে বাড়ি করে সেখানে স্কুলটা নিয়ে গেছে। এই যে একটা টেনাসিয়াসলি একটা বিষয়কে ফুলফিল করবে, এইটা অভাব। অন্যদিক থেকে আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত যারা বামপন্থী আন্দোলন, তারা এটাকে কখনোই মানে বিশেষ গুরুত্ব দিয়ে দেখে না। এই অবহেলা, আপনি বলছেন ওইখানে গ্যাপটা তৈরি হচ্ছে। হ্যাঁ, ওখানেই গ্যাপটা তৈরি হচ্ছে। বিমানদা, বামপন্থায় আমি ওই গাছে জল দেয়া প্রসঙ্গে বলবো, রাজনীতির কথায় যদি আসি, যে এই মুহূর্তে তো জলের অভাব নেই, ডেডিকেটেড কর্মী সমর্থক তারও অভাব নেই, কিন্তু বামপন্থীদের গাছটা আর বড় হচ্ছে না কেন, স্কোর হচ্ছে না কেন, কেন বিধানসভায় বা লোকসভায় শূন্যতে বামপন্থীরা আটকে গেলেন? আপনার কি মনে হয়? না হয় বারান্তরে বলা যাবে, এখনই এই ব্যাপারেতে চূড়ান্ত মন্তব্যে যাওয়া ঠিক না। হ্যাঁ, শূন্য সবসময় শূন্য থাকে না। এই যে সামনের বিধানসভা, এটায় কি আপনারা আশা করছেন যে কয়েকটা আসন বাড়বে, তুলনামূলকভাবে ফল ভালো হবে? শূন্য থাকবে না এটা বলতে পারি, শূন্য থাকবে না এটা বলতে পারি। কোথাও কি মেরুকরণের সমস্যা হচ্ছে, মানে একটা বাইনারি তৈরি হয়ে যাচ্ছে, যার ফলে বামপন্থীদের কাছে, অন্য ভাবনার কাছে, শুধু বামপন্থী কেন বলবো, কংগ্রেসের কাছেও সেই ভোট ব্যাংকও ক্রমশ ক্ষয়িষ্ণু ভোট ব্যাংকের চেহারা নিচ্ছে? সেটা খানিকটা প্ল্যান করে, যুক্তি পরামর্শ করে, এটা বললে ওটা, ওটা বললে এটা, এইভাবে একটা সাইকি তৈরি করার চেষ্টা করেছে, যেন আছেই দুই পক্ষ, দুই ফুলের হ্যাঁ, পক্ষ, হ্যাঁ, এক ফুলের পক্ষ। এটা খুব ক্যালকুলেটেড ফর্মে এটা শুরু করেছে আমাদের দেশে এবং রাজ্যে। যেরকম উড়িষ্যায়, সেখানেতে একটা নীরবে নিভিতে লোকজন আগে থেকে ফিক্স আপ করে নিয়ে চলে আসলো, এক ফুল, খুব প্ল্যান করেই করেছিল। মানে যেটাকে এই রাজ্যের ক্ষেত্রে আপনারা সেটিং বলছেন। হ্যাঁ, বটেই তো, বটেই। এটা না হলে পর এটা হয় নাকি? কখনো কখনো হয় না, কিছু এগোচ্ছে কখনো। এই যে ইডি 2020 সাল থেকে আজ পর্যন্ত কি হয়েছে? 20 সালের কেসটাই তো নিয়ে এখনো চলছে। তা কত বছর লাগে? সেটিং থাকলে তো মুশকিলে পড়ে সেই লোকগুলো যারা নাকি কাজগুলো করে,
তারা মুশকিলে পড়ে যায়। কিন্তু বিমানদা সেটিং থাকলে তাহলে নির্বাচনের আগে এসে সেই সেটিং কি ভেঙে যায়? তা নির্বাচনের আগে এসে যে তদন্তগুলোর গতি বাড়ছে, এখানে তাহলে আপনার কি বিশ্লেষণ? যদি সেটিং থাকতো এখনো ঘুমিয়ে থাকতো? না না, এটা না হলে পর তো সেটিং আছে বোঝা যাবে কি করে? আবার নির্বাচনের সময় তো উভয়ের বিরুদ্ধে মক ফাইট বলছেন, মক ফাইট। এটা প্রি প্ল্যান, একদম প্রি প্ল্যান, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আরএসএসের পক্ষ থেকে বিজেপি কিভাবে কাজ করতে হবে সেভাবে মন্তব্য করছে, আরএসএসের পক্ষ থেকে তৃণমূল কিভাবে কাজ করতে হবে তো বলছে না। কেন বলছে না? ধরা পড়ে যাবে। কারণ তৃণমূল দলটা তো গড়ে উঠেছে আরএসএস এর পরিকল্পনায়। দ্য ডিসিশন ওয়াজ টেকেন ইন 1996 টু ফর্ম এ নিউ পার্টি আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা ব্যানার্জি। কিন্তু 96-এ সিদ্ধান্ত করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কংগ্রেস পার্টিকে ভেঙে দুটো পার্টি করা হবে। আবার বিজেপি বলছে আপনাদের সঙ্গে সেটিং, এবং উদাহরণ দিচ্ছে সেই বৈঠকের কথা যে বৈঠকে আপনি উপস্থিত ছিলেন। নবান্নে আপনারা একটা বৈঠকে গেছিলেন, সেখানে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ফিশ ফ্রাই খাইয়েছিল। এই কি সত্যি আপনি ফিশ ফ্রাই খেয়েছিলেন? না না, ভদ্রতা করার জন্য তো চা দিলে পর, চা যারা প্রেমী তারা তো চা খাবেই। আগের বার চা খেলেও, একবার চা খেয়ে ঢুকলেও সে আরেকবার চা খাবে। কাজেই ভদ্রতার ব্যাপার তো ওটা। না, ফিশ ফ্রাই খেয়েছিলেন আপনারা? ফিশ ফ্রাইয়ের সঙ্গে বোঝাপড়ার কি সম্পর্ক? আমরা ডেলিগেশন গিয়েছিলাম দাবি জানাতে, দাবি জানিয়ে এসছি। এবং চা খাওয়ার রাজনৈতিক সৌজন্য। হ্যাঁ, সৌজন্য। এই সাক্ষাৎকারে এটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন যে দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার চেষ্টা করা হচ্ছে, দলের কারুর দুর্নীতি বরদাস্ত করা হবে না, তিনি পার্টির যত বড় মাপের নেতাই হন না কেন। এর আগেও দল থেকে বহু লোককে ইতিমধ্যেই বের করে দেওয়া হয়েছে, আমাদের সাফাই অভিযান চলবে। আমি বলছি কোথাও কি মানে দুর্নীতি সেই সময়ও ইস্যু ছিল না? তো এই তো মানে পার্টিতে একেবারে স্পষ্ট আপনি একটা বার্তা দিলেন যে দুর্নীতি করলে যে মাপের নেতাই হন না কেন বের করে দেওয়া হবে। তার মানে এটা তো সেই মুহূর্তে আপনার সাক্ষাৎকারে এসছে, মানে একটা ইস্যু ছিল। ইস্যু ছিল মানে তখন আমাদের পার্টিতে পার্টি করছে লোকাল কমিটি মেম্বার, এমনকি লোকাল কমিটির সেক্রেটারি হয়ে গেছিল এরকম একজন ব্যবসা বাণিজ্য করছে। ব্যবসা বাণিজ্য করতে পারে কিন্তু ডেভেলপিংয়ে কাজ করছে, প্রমোটিং করছে। তখন আমরা আলোচনা করে সিদ্ধান্ত করলাম কোনো পার্টির কোনো স্তরের কর্মকর্তা এবং কর্মকর্তা সংস্থার সদস্য কেউ প্রমোটিং ব্যবসা করতে পারবে না। সেটা করার পর কিন্তু আবার ওটাকে বিচ্ছিন্ন করা গেছে। অর্থাৎ পার্টি কমিটির সদস্য হয়েছি বলেই আমাকে পয়সা কামানোর জন্য সহজ পথ বেছে নিতে হবে এবং ডেভেলপিং করতে হবে। কেউ ডেভেলপিং করো, আপত্তি কেউ করবে না, আমরা বাধা দেবো না, যাও ডেভেলপিং করো, বাট ডোন্ট ডু পার্টি। আমি একটা ব্যক্তিগত প্রশ্নে আসি, আপনার ব্যাংক ব্যালেন্স কত? মানে আপনি তো, আমি বলেছি যে যদি আত্মজীবনীর দুটো ভাগ হয়, প্রথম ভাগে আপনার আত্মজীবনীতে বিমান বসুর নাম হতে পারে সেই আত্মজীবনীর যে রান্নাঘরে 13টা বছর। তার কারণ কার্যত পার্টির একটা রান্নাঘরে উনি, সালটা ভুল হলে বিমানদা আমায় ধরিয়ে দেবেন, 1971 থেকে 84 অবধি ছিলেন। আর তারপরে প্রমোদ দাশগুপ্তর যে মেস, সেখানে উনি ওই 1984 সাল থেকে 2000 সাল অবধি ছিলেন। তারপরে এই যে বাড়িতে আমরা বসে আছি, এই আলিমুদ্দিন স্ট্রিটের ছাদের ঘর। মানে যদি বাকি জীবনের আত্মজীবনী সুনীলদার মতো অর্ধেক জীবন ধরনের কিছু বিমান বসু লেখেন, তার নাম হতে পারে অর্ধেক জীবন ছাদের ঘরে, তাই তো? তো আপনার ব্যাংক ব্যালেন্স কত? মানে ছাদের ঘরে থাকি না, আমি তিনতলার একটা ঘর। হ্যাঁ, কার্যত তাই আর কি। আমি বলছি যে আজকে যখন দেখেন যে নেতাদের বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা বেরোচ্ছে নগদ, 11 কিলো সোনা বেরোচ্ছে, তখন নিজের ব্যাংক ব্যালেন্সটা পাশে রাখতে কিরকম অনুভূতি হয়? আমার তো ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম ব্যাংক ব্যালেন্স, ইন রিয়েল টার্মস,
আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। বলেন কি? আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। আমার নিজের দাদা হ্যাঁ কোনো এক বছর হ্যাঁ ও খুব স্বপ্ন দেখতো, হ্যাঁ। আমি জানি সেটা। ও হয়তো স্বপ্ন দেখেছে আমাকে কিছু টাকা দেওয়া দরকার। হি ওয়াজ ওয়েল অফ, হ্যাঁ, ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়ী। হ্যাঁ তা ও বাইরে থাকতো। তোর ব্যাংক অ্যাকাউন্টটা দে, হ্যাঁ। আমি কিছু টাকা পাঠাবো। হ্যাঁ। বললাম যে হঠাৎ টাকা পাঠানোর কথা ভাবছিস কেন? বলে না, আমি বন্ড স্থির করেছি। তা আমরা পার্টিকে টাকা দেয় না, পার্টিকে টাকা দেবে না। পার্টিকে টাকা দে, পার্টির অ্যাকাউন্টে আমি দিচ্ছি, পার্টিকে টাকা দিয়ে দে, পার্টিকে দেবে না। এখন আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নেই, থাকলেও তোর টাকা আমি নিতাম না। এই আমি দেখলাম যে আমি তো একা মানুষ, হ্যাঁ। চলে গেলেই হবে, বইপত্র নিয়ে বইপত্র সব দিয়ে দিয়েছি। হ্যাঁ 350 বই দেওয়া হয়েছে না 500 বই দেওয়া হয়েছে, না না বোধহয় 700 বই বোধহয় দেওয়া হয়েছে। আচ্ছা আরো বই আছে, আমি বলেছি আমার বই সব পার্টি লাইব্রেরিতে যাবে। দেখুন, এই মুহূর্তে আমরা যেখানে, সেখানে বিমান বসু কোনো দিন কোনো স্টিল ক্যামেরাও অ্যালাউ করেননি, মোবাইল ক্যামেরাও নয়। তার কারণ এইটা হচ্ছে 2000 সাল থেকে একটানা বিমান বসুর আস্তানা। এখানেই তিনি সারাদিন থাকেন, কাজকর্ম করেন, অফিস থেকে আবার এই বাড়ির এই ঘরে অত্যন্ত সাধারণভাবে। আমি বলছি যে অনেকেই যে বলেন না রাজনৈতিক সন্ন্যাসী, বিমান বসুর ক্ষেত্রে সুপ্রযুক্ত শুধু নয়, কিছুতেই উনি ঘরে ঢুকতে দেবেন না, তার কারণ ঘর অগোছালো আছে। কিন্তু এই অগোছালোর মধ্যে একটা মানুষ 2000 সাল থেকে 2026 সাল অবধি আছেন। এর আগের জার্নিটা আপনাদের বলেছিলাম, সেই 1971 সাল থেকে 84 সাল অবধি ওই একটা রান্নাঘরে, এবং তারপর প্রমোদ দাশগুপ্তর প্রয়াণের পর তার মেসে চলে গেলেন বিমান বসু 84 থেকে 2000 সাল। আর 2000 সাল থেকে একটানা এই ছোট্ট জায়গাটা, এই কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, এটাই বিমান বসুর 24/7 তার আস্তানা। আপনাকে অনেকে দলের মধ্যে, এমনকি দলের বাইরেও রাজনৈতিক সন্ন্যাসী বলে, জীবনযাত্রা দেখে হয়তো বলেন। কিন্তু আমি বলছি যে ধরুন, বামফ্রন্ট চেয়ারম্যান বা পার্টির সর্বোচ্চ স্তরে থাকার জন্য আজকাল লোকে বলে যে চাণক্য হওয়ার দরকার হয়, অর্থাৎ সাম দান দণ্ড ভেদ এই সবের, মানে আমি বলছি কোথাও একটু চতুর হওয়ার দরকার হয়, ট্যাক্টফুল হওয়ার দরকার হয়। আপনার চরিত্রের সঙ্গে এইগুলো আবার যায় না। আপনার নিজের কখনো মনে হয়েছে যে আপনি বড় বেশি স্ট্রেট ফরওয়ার্ড পার্টি চালানোর পক্ষে, বা এই ট্যাক্টফুলনেস আপনার আসে না? আমি যেভাবে গড়ে উঠেছি সেভাবেই চলবো। হ্যাঁ আমি কোনোদিন মানুষ ঠকাইনি, হ্যাঁ মানুষকে মিথ্যে কথা বলিনি, এখনো বলি না। পার্টি সম্পর্কে বললে পরেতে তখন তাকে বলি এই কথা নিয়ে আমি আলোচনা করবো না। এই ন্যাচারালি আমি কিন্তু মাঝে মাঝে আপনি খুব রেগে যেতেন, আমার মনে আছে। হ্যাঁ, প্রেস কনফারেন্সে তখন অনিলদা আর আপনার যৌথ প্রেস কনফারেন্স, অনিলদা আপনাকে এক রিপোর্টারকে এমন বকাবকি করছেন, এইরকম হাত, আমরা টেবিলের নিচ থেকে দেখছি এইরকম হাত চেপে ধরেছেন যে থামো থামো থামো। আপনি মাঝে মাঝে কিন্তু খুব রেগেও যেতেন। নির্বাচন নিয়ে এখন আলোচনা করিনি। নির্বাচন নিয়ে আলোচনা যখন করব তখন বলবো। এখন সাংবাদিক বন্ধুরা যা খুশি লিখতে পারে, তাদের লেখার তো খোরাক চাই। তারা যা খুশি লিখতে পারে, মনের মাধুরী মিশিয়ে যা কিছু গল্প করতে পারে করুক। আপনি যা খুশি লিখুন, আপনার কথাবার্তার ঢংটা হচ্ছে আলপিন নিয়ে ঘোরা না। সেটা তো রেগে যেতাম। সেটা তখন আমি মেডিকেশনে ছিলাম না। হ্যাঁ, আমার হাই প্রেশার, আচ্ছা, এবং মানে হাইপারটেনসিভ ছিল। হ্যাঁ, সেটা ডিটেকশন হওয়ার পর মেডিকেশনে ঠিক হয়ে গেছে। আচ্ছা, কিন্তু যতদিন পর্যন্ত ডিটেকশন হয়নি তখন ওই রকম হয়তো কিছু, কিন্তু কোনো কিছু কাউকে গালমন্দ করে। ওই অমিতাভ লালা বাংলা ছেড়ে পালা, ওটা কি আপনার মেডিটেশন শুরু হওয়ার আগের পর্ব? না না, ওটা কি রাগের মাথায় বলেছিলেন না ভেবে চিন্তে? রাগের মাথায় নয়। আচ্ছা, ওটা হচ্ছে আমি একটা মিছিলে আছি। হ্যাঁ একদম। এই মিছিলে
চলার সময় এখন আমি কথা বলা বন্ধ করে দিয়েছি, হ্যাঁ। বলে পরে বলবো হ্যাঁ। যখন যাব মিছিল শেষ হবে। একদম। মিছিলে আছি, মিছিল থেকে এসে ধরছে হ্যাঁ। ডগাগুলো, যতটুকু কথা যতটুকু বলতেন ডগাগুলো ধরছে। তখন আমি বলছি যে কালকে যুব ফেডারেশনের মিছিল আছে, হ্যাঁ। সেই মিছিল থেকে যদি তারা স্লোগান দেয় যে অমিতাভ লালা বাংলা ছেড়ে পালা, হ্যাঁ। যুব ফেডারেশনের মিছিল আছে সেখানে তারা যদি দেয়, আমি দেইনি কিন্তু, এটাই তো আমার মামলারও বিষয় ছিল, সুপ্রিম কোর্টে এটাই তোলা হয়েছিল। আমি বলেছি যদি যুব ফেডারেশনের দেয়, আমার কেস তো সোমনাথ দা লড়েছিলেন, হ্যাঁ। তো এটা এস্টাবলিশড হয়েছিল। আমি বলিনি, আমি বলছি কালকে যদি যুব ফেডারেশনের মিছিল থেকে স্লোগান দেয়, কারণ এখন বিমানদা মনে হয় যে ওইভাবে না বললেই হতো, এত বিতর্ক, না, এত ঘটনাটা হ্যাঁ। আমার কাছে খুব দুর্ভাগ্যজনক মনে হয়েছিল। আচ্ছা, কেন? হ্যাঁ। তার আগের দিন আদিবাসীরা মিছিল করেছে, আদিবাসীদের কতগুলো ট্র্যাডিশনাল আর্মস আছে, তারা সব নিয়ে ঘুরতে পারে, আইনেই আছে। মানে ওরা বলে লোদলা, এই যেরকম কুরুলের মতো একটা থাকে, সেটা কাঁধে নিয়ে চলতে পারে, তীর ধনুক নিয়ে চলতে পারে। তা এখন ওরা কেন কলকাতায় আসবে? ওনার বক্তব্যটা তো ছিল ওরা কেন কলকাতায় এইভাবে আসবে, উনি জ্যামে আটকে গেছিলেন। তা কলকাতাটা কি আদিবাসীদের জন্য নয়? ক্যালকাটা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, বেশ, তাতে আপনি রেগে গেছিলেন, ক্যাপিটাল অফ ইন্ডিয়া। কিন্তু মানে এই নিয়ে যা বিতর্ক আমি দেখছি যে কোনো ইন্টারনেটে এখনও বিমান বসু টাইপ করলে প্রথম যেটা আসে সেটা হচ্ছে দীর্ঘ পাতার পর পাতা, সমস্ত এমনকি সর্বভারতীয় দৈনিকেও, টেলিগ্রাফ সহ সব জায়গায় কাভারেজ হচ্ছে এইরকম, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস আপনার প্রতি মুহূর্তের আপডেট। এবং এমনকি আমি দেখছিলাম যে বহু বিশিষ্ট মানুষ, অমিত চৌধুরী লেখক, সুকান্ত চৌধুরী অধ্যাপক, জয় গোস্বামী, নবনীতা দেবসেন, ডাক্তার কুণাল সরকার, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, এরা সবাই আপনার শাস্তি দাবি করছেন এবং বলছেন আপনি আদালত অবমাননা করেছেন। মানে আমি এই জন্য বলছি বিমানদা যে এটা নিয়ে কিন্তু একটা প্রবল ঝড়ঝাপটা হয়েছিল, এমনকি কোনো একটি কোর্টের আপনার শাস্তি বিধানও করেছিল। তো এইটা পরবর্তী সময় মনে হয়েছিল যে করেছিল, এখানে করেছিল, তারপর আপনি একদম স্টে পেয়েছিলেন, সুপ্রিম কোর্টে চলে যাই, মনে আছে। কিন্তু আমি ভিকটিম হয়ে গেছি। অনেক সময় কার্যকারণ সম্পর্কে কেউ ভিকটিম হয়ে যায়, আমি ভিকটিম হয়ে গেছি। আই কুড নট স্টাবলিশ দ্যাট মিস্টার লালা, অমিতাভ লালা, উনি তো সিউড়ির লোক, বীরভূমের লোক। সিউড়িতে সার্কিট হাউসের পাশেই রাস্তার উপরেতে কোনাকুনি জায়গাতে ওনার বাড়িটা। আচ্ছা। তা আমি তো ওখানে বিক্ষোভ দেখানোর কথা বলতে পারতাম, আমি তো ওনার বাড়ি চিনি। আপনি বলছেন ব্যক্তিগতভাবে আমি জাজকে আক্রমণ করিনি? না, করিনি, মোটেই না। আমি বলতে পারতাম যে ওখানে বিক্ষোভ দেখাও, ওখানে বিক্ষোভ দেখানো খুব কঠিন কিছু ব্যাপার না। সামনেই একটা রাস্তার উপরে বাজার বসে, তো ওনার বাড়ির জায়গাটা ছেড়ে দিয়ে আর কি। তা উনি কোন প্রেক্ষিতে উনি বললেন সেই বিষয়টা আসলো না। আদিবাসীদের জমায়েতে ওনার পথে আটকে গিয়েছিলেন, জ্যামে পড়ে গিয়েছিলেন, সেই জন্য ওরা কেন আসবে সেটা বেরিয়েছে কাগজে। কিন্তু আপনার বামফ্রন্টেরও সবাইকে আপনি পাশে পাননি। আমি যেহেতু খুব নিবিড় অনুশীলন করেছি আপনার প্রত্যেকটা ঘটনা নিয়ে, সিপিআইয়ের মঞ্জু কুমার মজুমদার, তারপরে ফরওয়ার্ড ব্লকের বহু নেতাও বলেছিলেন যে বিমানদা এটা না বললেই পারতেন। বামফ্রন্টেও এটা নিয়ে কিন্তু একটা সমালোচনা ছিল। কিন্তু যেটা আমি কোন প্রেক্ষিতে বলেছি এটা মিস হয়ে গেল। মিসিং লিঙ্ক হচ্ছে এটা যে আদিবাসীদের জমায়েতকে ঘিরে উনি বলেছেন আদিবাসীরা কি মানুষ না? সিন্স দে আর ট্রাইবাল, দে আর নট হিউম্যান বিং, দে কান্ট কাম টু সিটি কলকাতা to place the demand or shout slogan. Obviously they have got the legitimate right, as we do that. অনুপদা বিভিন্ন সময় আপনার নানা কার্টুন এঁকেছে, এটাকে একটা আমি ফ্রেম বন্দি করে এটা বিমানদা আপনার জন্য এনেছি।
তোমাকে একটা ছবি আমি দেখাতে পারি, হ্যাঁ তো দিলে আমি তো নিতে হয়। হ্যাঁ না আমার তো ঘর বাড়ি নেই, হ্যাঁ পার্টি অফিস হ্যাঁ। সব এক জায়গায় স্ট্যাক করে রেখে দিচ্ছি। হ্যাঁ আমি বললাম যে মরে গেলে তোরা সব ভাগ করে নিয়ে নিস। না আমি কী করবো, কোথায় রাখবো? এটা যে কখন নিয়েছে, কিভাবে নিয়েছে আমি জানি না। দারুণ। হুম, না আমাকে ডাকছিল, হ্যাঁ আর সেই সময় ওই তুলেছে। মোমেন্টটা তুলেছে ওই মোমেন্টটা তুলেছে। বিমানদা। খুব ইন্টারেস্টিংলি দেখুন, একটা খুব আমি বলবো ধারণা, পারসেপশন, যেভাবেই এটা ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে বামফ্রন্ট সরকারের সব থেকে তীক্ষ্ণ সমালোচনা, তীব্র সমালোচক হচ্ছে আনন্দবাজার পত্রিকা, অথচ বহু ক্ষেত্রে আপনার অবস্থানের ভূয়সী প্রশংসা, এটা এখন এই 30, 35 বা 40 বছর পরে দেখছি বলে খুব স্পষ্ট হচ্ছে। ধরুন এটা হচ্ছে 1990 সাল, কি ইন্টারেস্টিং। 1990 সালে তখন ওই দুজন কলামিস্ট ছিলেন, এখনও তারা আছেন, আশিস ঘোষ এবং দেবাশিস ভট্টাচার্য। তো দুজনের লেখাতেই একাধিক পার্টির ভেতরে এই পার্টিকে দুর্নীতি মুক্ত করার ইস্যুতে বারবার আপনার পাশে আনন্দবাজার পত্রিকা দাঁড়াচ্ছে। শুধু দাঁড়াচ্ছে না, ইস্যুটা একটু আমার তো মনে ছিল না, দর্শকদেরও প্রত্যেকের হয়তো মনে থাকবে না, আমি একটু মনে করিয়ে দিই। তৎকালীন মেয়র ছিলেন কমল বসু। কমল বসু আমেরিকাতে গেছিলেন, দুটো মূলত তার বিরুদ্ধে ইস্যু ছিল। একটা হচ্ছে রডন স্কোয়ার এবং পরবর্তীকালে আরেকটি পার্ক, সত্যনারায়ণ পার্ক, সেটা ব্যবসায়ীদের হাতে তুলে দেয়া হচ্ছে বলে কলকাতায় বিতর্ক হয়েছিল। বিরোধী দল শুধু বিতর্ক করেনি, পার্টির ভেতর থেকেও তার সমালোচনা করেছিলেন বিমান বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য। তো তখন কমল বসু ফিরে এসে একটা মন্তব্য তা নিয়ে, আজকের মতো টেলিভিশন মিডিয়া ছিল না, কাগজে খুব লেখালেখি হয়, তিনি বলেন যে ব্যবসায়ীদের কালো টাকা তো থাকবেই। কিন্তু বারবার এই ইস্যুতে আনন্দবাজার পত্রিকা এবং বিমান বসুর অবস্থান একেবারে মিলে গেছে। আপনার মনে আছে এই গোটা ঘটনাটা? মনে আছে। আচ্ছা, তারপরে বোধহয় আপনি আর বিতর্কটাকে বাড়াননি, কিন্তু পরের নির্বাচনে আর কমল বসুকে মেয়র হিসেবে প্রজেক্ট করে আর তাকে মেয়র করা হয়নি। সেটা কি আপনাদের ভেতর থেকে প্রতিবাদ? তার কোনো প্রভাব তার সেক্ষেত্রে ছিল না। আচ্ছা, হ্যাঁ। উনি নিজেও দাঁড়াতে চাননি আর। আচ্ছা, আনন্দবাজার পত্রিকায় লেখা হচ্ছে, বিমানবাবুর এক নিকট আত্মীয় কয়েক বছর আগে একটি বেসরকারি শিল্প সংস্থার উচ্চ পদে চাকরির আবেদন করেছিলেন। চাকরিটির জন্য প্রয়োজনীয় যোগ্যতাও তার ছিল। তবু আবেদনপত্রে রেফারি হিসেবে তিনি নাম লিখেছিলেন বিমান বসুর। সেই কথা জানতে পেরে বিমানবাবু আগাম ওই সংস্থায় যোগাযোগ করে বলে দেন ওই আবেদনকারীকে যেন চাকরি দেয়া না হয়। তার যুক্তি ছিল, আবেদনপত্রে তার নাম লেখার ফলে এমন ধারণার সৃষ্টি হতে পারে যেন বিমান বসুর আত্মীয় বলেই তাকে চাকরি দেয়া হয়েছে। এটা তিনি চান না। লেখা হচ্ছে আনন্দবাজার পত্রিকা। এটা মনে আছে আপনার? মনে আছে। আচ্ছা, মনে আছে। আরেকটা অংশে লেখা হচ্ছে বিমান বসু সম্পর্কে, আজ সিপিএমের সরকারি ক্ষমতা ভোগের 13 বছরে পার্টির বড় থেকে ছোট বহু নেতা ফুলে ফেঁপে উঠলেও বিমানবাবুর আঙুল ফুলে কলাগাছ হয়নি। তার ব্যক্তিগত সততা নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রশ্ন ওঠেনি। তার পরম শত্রুও স্বীকার করবেন, বিমানবাবু এমন এক ব্যক্তি যিনি পার্টিকে তার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেননি। আমি বলছি, এই ধরনের প্রশংসা আনন্দবাজারে ছাপা হলে পার্টির ভেতরে তো আপনার বিড়ম্বনা বাড়ার কথা, যে দেখো আনন্দবাজার বিমান বসু এত প্রশংসা করছে, এরকম হয়নি? না, আমি তো শুনিনি কখনো। আচ্ছা, আমি কখনো শুনিনি। আরেকটা খুব, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, হ্যাঁ, এটা তো কোনো অপরাধ হয় না। কিন্তু সেই বলার ক্ষেত্রে বিমান বসু বহু ক্ষেত্রে কিন্তু একটা নিজস্ব অবস্থান একেবারে স্থির করতে পেরেছিলেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ওই 9-এর দশক, গত শতকের, গত 13 বছরের বামফ্রন্ট রাজত্বে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী জ্যোতিবাবুর আমলে পুলিশ প্রায় 1300 রাউন্ড গুলি চালিয়েছে। 13 বছরে 1300 রাউন্ড। এইখানে একেবারে দুর্গাপুজোর উৎসবের রাতে বাগুইহাটিতে বিদ্যুতের দাবিতে কিছু মানুষ বিক্ষোভ করছিলেন, সেখানে পুলিশ গুলি চালায়। বিমান বসু তখন কিন্তু বামফ্রন্ট একেবারে তুঙ্গ বিন্দুতে, আমি বলবো যে বিমান বসু বক্তৃতা করেছেন এবং কঠোর সমালোচনা করেছেন, প্রকাশ্যে বলেছিলেন, আমি কোট আনকোট যাচ্ছি, কংগ্রেসের আমলে বহু কঠিন পরিস্থিতির মোকাবিলাতেও পুলিশ এইভাবে গুলি চালায়নি। সেই সময় অনেক অগ্নিগর্ভ পরিস্থিতিতেও কিছু পুলিশ অফিসার ধৈর্যের সঙ্গে কাজ করেছেন। লাঠি চলেছে, কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে, কিন্তু গুলি চলেনি। আমি বলছি, পাবলিকলি
এই প্রশ্ন আপনি তুলছেন, ওই বক্তৃতাতে প্রশ্ন তুলছেন, এটা কোথায় ঠিক হয়েছে যে পুলিশ মানুষের চোখে মাথায় পেটে গুলি করবে? কে তাদের এই অধিকার দিল? আমি বলছি তখন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী একজনই, জ্যোতি বসু। তো এই সরাসরি সমালোচনায় তো বিমানদা আপনার মানে পার্টিতে আপনার সমালোচনা হওয়ার কথা, রেজিমেন্টেড পার্টি। হবে কেন? কারণ আমি বলেছি পুলিশ কোডে কি আছে। হ্যাঁ, পুলিশ কোডে তো এটা নেই যে কোমরের নিচে মারতে হবে। ঠিক, পুলিশ কোডে কোমরের নিচে মারতে হবে, কি বুকে মারলো কেন? আপনি ঠিক বলেছেন। মারা গেছিল বুকে মেরেছিল। কিন্তু যে পুলিশ মেরেছে সেই পুলিশের মন্ত্রী হচ্ছেন জ্যোতি বসু। তো এটাই তো আপনার মানে পার্টির অবস্থান, তো পার্টির স্বার্থের বিপক্ষে যেতে পারে। এটা বলতে হয়, কারণ হচ্ছে না বললে পুলিশ তো আবার বুকে গুলি করবে, মাথায় গুলি করবে। পুলিশের গুলি করা হচ্ছে বিলো দি বেলি একদম। হ্যাঁ, বিলো দি বেলি না করে তাকে যাতে সে ছুটে চলে যেতে না পারে তার জন্য তাকে আহত করে রাখা, তারপর গ্রেপ্তার কর। পায়ে মার, পুলিশ তো পায়ে মারে না, চান্স পেলে মাথায় মেরে দেয়। গুলির কথা বলছিলেন যে পুলিশের প্রোটোকল অনুযায়ী কোমরের নিচে সবসময় গুলি করার কথা। আমি বলছি নন্দীগ্রামের গুলি, আপনার মনে হয় না যে সেই প্রোটোকল শুধু মানা হয়নি তা নয়, বামফ্রন্টের যে কারণগুলোর জন্য আজকে সরকার থেকে চলে যেতে হয়েছে, স্কোরের কথা হচ্ছে, যে কারণের জন্য আজকে বামফ্রন্ট স্কোর করতে পারছে না, তার অন্যতম বড় ঘটনা হচ্ছে নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনা। নন্দীগ্রামের গুলি চালানোর ঘটনাটা কনস্পিরেটরিয়াল অ্যাক্টিভিটিস। কারণ কাদের কনস্পিরেসি? মানে পুলিশের পক্ষ থেকে কনস্পিরেসি। আচ্ছা। কারণ যাদের যাওয়ার কথা ওখানে 6টার সময়, হ্যাঁ, ভাঙাবেড়া ব্রিজের জায়গাটা ফুটো হয়ে গেছিল, হ্যাঁ, ওটাকে মেরামতি করতে হবে, হ্যাঁ, মশলা তৈরি করে নিয়ে যেয়ে ওখানে দিয়ে হ্যাঁ, ওটাকে প্লেন করে দেবে, হ্যাঁ, সেটা। আর পুলিশের যাওয়ার কথা 6:30টার মধ্যে, হুম, পুলিশ গেছে 11টার সময়তে, আর ভাঙাবেড়া ব্রিজটা রিপেয়ার করতে পারলো না, তারপর ওইসব হলো। ইট ওয়াজ এ প্রি প্ল্যান্ড কনস্পিরেটরিয়াল অ্যাক্টিভিটিস। আচ্ছা, আপনি বলছেন চক্রান্ত পুলিশের দিক থেকে ওই যে মারাত্মক কথা। চক্রান্ত করিয়েছে, মানে পুলিশ তাতে ইনভলভ, পুলিশকে এক্সিকিউট করিয়েছে পুলিশকে দিয়ে। এর পেছনে কোনো বড় ব্রেন আছে। আচ্ছা, এটা কখনো ঘটতে পারে না। এটা বুদ্ধবাবুকে বলেছিলেন মানে সেই সময় বা পরে? আমি বলেছি তাদের যার যাওয়ার কথা 6:30টায়, সে 11টার সময় গেল কেন? তাকে ক্লোজ করে দেওয়া উচিত। ক্লোজ করেনি, তাকে ক্লোজ করে দেওয়া উচিত। যার 6:30টার মধ্যে স্পটে উপস্থিত হওয়ার কথা অফিসারের, সে তো পরে প্রমোশন পেল, মানে টিএমসি রেজিমেতে, তাকে তো প্রমোশন দিয়ে নিয়ে আসলো। অল দিস আর কানেক্টেড উইথ দি কনস্পিরেটরিয়াল অ্যাক্টিভিটিস অফ দ্যাট পার্টিকুলার পুলিশ অফিসার। নাম বলতে চাইবেন? না, আমি নাম বলতে চাইছি না। নিউ মার্কেটে স্টল বিলি নিয়ে একেবারে প্রকাশ্যে নিজের অবস্থান শুধু স্পষ্ট করে জানিয়েছেন তা নয়, আপনি স্পষ্ট বলেছেন যে নিউ মার্কেটে স্টল বিলি নিয়ে দুর্নীতি হয়েছে, তাতে আবার সেই মেয়রের কথা আসবে কমল বসু, একেবারে প্রকাশ্যে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। তো এই দুর্নীতিগুলো নিয়ে আপনি প্রকাশ্যে তো মুখ খুলেছেন রেজিমেন্টেড পার্টিতে, তো আপনার তো শত্রু সংখ্যা দলের মধ্যে অন্তত বাড়ার কথা। না, শত্রু সংখ্যা বাড়া আর কমার প্রশ্ন নয়। হ্যাঁ, আমার কাছে দফায় দফায় এই যখনই এসছে, 2জন কম এসছে, 2জন এসছে, 4জন এসছে, 6জন এসছে, মানে দল করে এসছে। যারা নাকি ড্রাই ফ্রুটস বিক্রি করে নিউ মার্কেটে, সেই ড্রাই ফ্রুটস বিক্রি করা লোকেদের যখন নতুন অ্যালটমেন্ট হবে, সেটা হয়েছে টয়লেটের সামনে। হ্যাঁ, তারা এসে আমাকে দেখাচ্ছে, তারা ম্যাপ দেখাচ্ছে যে এইদিকে টয়লেট আর এখানে আমাদের ড্রাই ফ্রুটস, লোকে কিনতে আসবে। আমি সেটাই বলেছি, আর আমার বলার জন্য যাই হোক না কেন পরে কিন্তু টয়লেটের সামনে হয়নি। তারা খুব মানে খুশি যার জন্য। কিন্তু আমি একবার গেলাম নিউ মার্কেটে, কোনো সময় গিয়েছিলাম, তার অল্প গ্যাপে তারা সব এসছে, ছুটে এসছে আমার সঙ্গে কথা বলতে। কাজেই এগুলো দেখতে হয় তো, এগুলো
হাতে কলমে না দেখলে সমস্যাটা হয়। হ্যাঁ। টয়লেটের সামনে ড্রাই ফ্রুটস কেউ কিনতে আসবে? কোনো ভদ্রলোক কিনতে আসবে না তো, গন্ধ বেরোবে তো। হ্যাঁ ঠিকই, কিন্তু ঠিক যে সময় রাজ্য কংগ্রেস এবং এই ছবিটা বিমান বসু এবং সোমেন মিত্র, ব্যক্তিগত সম্পর্ক নিঃসন্দেহে জেনে নেব, একেবারে কংগ্রেসের মস্ত বড় ইস্যু ছিল এই নিউ মার্কেটে স্টল বিলি নিয়ে দুর্নীতি। সেখানে বিমান বসু বলে দেয়ায় পুরো জিনিসটায় কিন্তু কংগ্রেসের আন্দোলন স্বীকৃতি পেয়ে গেল, এইভাবে দেখা যেতে পারে। আরেকটা দেখা যেতে পারে যে বিরোধীদের আন্দোলন দানা বাঁধল না, তার কারণ খোদ বামফ্রন্টের একজন শীর্ষ নেতা যদি সেই নিয়ে ইস্যুটা তোলেন এবং সরব হন, তাহলে তো দুর্নীতির অভিযোগ নিঃসন্দেহে কিছুটা ম্রিয়মাণ হয়ে যায়। এটা কি আপনার আবেগ থেকে করেছিলেন, না এর পেছনেও পলিটিক্যাল স্ট্র্যাটেজি ছিল? না না, আমি আবেগ থেকে করিনি। আচ্ছা। আমি তাদের তারা যে ন্যারেশনটা দিয়েছে, হ্যাঁ সেই ন্যারেশনে আমরা এটা সত্য, হ্যাঁ আমি কয়েকজনকে আবার জিজ্ঞেসও করি। হ্যাঁ তখন নিউ মার্কেটে কাজ করা দোকান টোকান আছে, আমি বেনিয়াপুকুরে থাকতাম, তো বেনিয়াপুকুরে কিছু লোকের নিউ মার্কেটে একদম দোকান আছে, একদম। তাদের আমি জিজ্ঞেস করেছিলাম, বলে সাব আপ जो किया ना वो सही है, कागजे पड़े कोথাও, হ্যাঁ अब सही है तो उसको बंद कीजिए। बंद हुआ? हाँ, टॉयलेट का आसपास कोई ड्राई फ्रूट्स का दुकान अभी भी नहीं है। একদম। বাড়িতে থাকতো আনন্দবাজার, যুগান্তর, দুটো পত্রিকা বাংলা। তারপর বাবার জন্য পরে বসুমতী হলো। আচ্ছা। বাবা বসুমতী পড়তে চান, তোরা বসুমতী আনিস না কেন? আর ছিল তখন তো টেলিগ্রাফ নেই, শেষম্যান, অমৃতবাজার, এই ছিল পত্রিকা। সে তো আমি পত্রিকার পাঠক খুব বাচ্চা বয়স থেকে, একেবারে মানে বলা যায় চাইল্ডহুড থেকে। একটু বড় হয়েছি, কিন্তু আমাকে প্রথম কাগজ পড়তে দিত না। আচ্ছা। বাড়িটা তো যৌথ পরিবার ছিল, দাদারা পড়বেন। এই গল্পটা আপনি বলেছেন, টাইগার। হ্যাঁ, টাইগার টাইগার মনে আছে? হ্যাঁ, আমার আপনার বলা সব গল্প মনে আছে। না না, আমার কিন্তু টাইগার মানে আমি যেটাই আসতো তার নাম টাইগার দিতাম। ও আচ্ছা আচ্ছা, তাই? টাইগার মানে আমি টাইগার নাম দিতাম। ও আচ্ছা আচ্ছা। অ্যালসেশিয়ান ছিল, আমি মানে তিনটে দেখেছি। হ্যাঁ, প্রথমটার আমি নাম দিলাম, আমি নাম দিয়েছি টাইগার, আর টাইগার রেসপন্স করে। সেকেন্ডটারও নাম টাইগার, থার্ডটা আমি চলে আসছি, বাড়ি ছেড়ে চলে আসি। থার্ডটা খুব নাকি মানে খুব খাওয়া দাওয়া করছে না, আমার সঙ্গে খুব ভাবছিল, খাওয়া দাওয়া করছে না, চুপচাপ বসে আছে। একটা মাছ ওকে দিয়ে দিতেন। বিমানদা, আপনার ঘরে নাকি এমন একজন বন্ধু আছেন যাকে অর্ধেক মাছ না দিয়ে আপনি এখনো খান না। ঠিক যেমন আপনার বাড়ি ছাড়ার আগে, মানে আপনার পূর্বাশ্রমে সেই টাইগার যে মুখে করে আপনাকে কাগজটা নিয়ে আসতো, সবার আগে ওই বাড়িতে 91 পরিবারে, যৌথ পরিবারে আপনি যাতে কাগজটা পান। অর্থাৎ সেই টাইগার নামের কুকুর থেকে আজকের এই ঘরের সঙ্গী এই বেড়ালটি। তো এই পোষ্যপ্রীতি আপনার এখন কিভাবে? আমি দেখছিলাম আলিমুদ্দিনের সিঁড়ি দিয়ে নামতে নামতেও আপনি যে বেড়ালটি উঠছিল, অসংখ্য বেড়াল আলিমুদ্দিন স্ট্রিটের অফিসে, তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। না, বিড়াল ও খাবে কি? বিড়াল তো সব কিছু খায় না, ও খাবে কি? আর ও খাবার জন্য বসে থেকে ম্যাও ম্যাও শুরু করে দেয়। আমি বলি বসে থাক, আমি ঠিক দেব। পোড়োমোর বেড়াল ছানাটি বলা যাবে। তারপর দিয়ে দিই, ও খেয়ে চলে যায়। আগে দুষ্টুমি করতো, খেয়ে কোথাও ঢুকে থাকার চেষ্টা করতো না, থাকতে দেবো না, কারণ নোংরা করে ফেলে, অফিস তো। ঠিক। আর আমার মনে হয় যে পায়েসের গল্প আপনি বলেছিলেন 2008 সালে, ওই বাসমতি চাল, গুঁড়ো দুধ, না না, সেটা হচ্ছে ফার্স্ট, সেটাই ফার্স্ট আমার, সেটাই ফার্স্ট পায়েস খেতে ইচ্ছা করেছে। তো আমার একটা অভ্যাস আছে, কিছু ইচ্ছে করলো কাউকে আমি বলি না, সেটাকে আমি যদি পূরণ করতে পারি ভালো, না হলে আমার সাধ্যের মধ্যে নেই, হলো না। তা আমি জানো আজকে আমি রাত্রিবেলা খাবারটা খাবো না, আমি বাসমতি চাল কিনলাম, চিনি কিনলাম, গুঁড়ো দুধ কিনলাম প্যাকেট, ওকে গুঁড়ো দুধ দিয়ে দুধ বানিয়ে নিলাম,
চিনি আছে হ্যাঁ আর চালটা, আর আমি শুনেছিলাম, শোনা কথা, হ্যাঁ। আমি অদ্ভুত মিলে গেল হ্যাঁ যে বাসমতি চালে এটা করতে 18 থেকে 20 মিনিট লাগে। হ্যাঁ তা আমি 18 থেকে 20 মিনিট লাগে মানে ঠিক আছে, ভালোই তো, অসুবিধা নেই, ঘড়ি দেখলাম, তৈরি করে রাত্রেবেলা খেয়ে নেবো। এখন সেটা হলো, এই যে হলো, হ্যাঁ এখন মাঝে মাঝে ইচ্ছে করে এই অফিসের ছেলেরা, এরা তো ওইরকম ভালো পায়েস খেতে পায় না, ঠিক। আমি একটু ভালো পায়েস করে দেবো। হ্যাঁ মানে মিনিমাম 5 লিটার, ম্যাক্সিমাম আমি 12 লিটার করেছি, 13 লিটার করেছি, আচ্ছা। সবাই খাবে। বিকেলবেলা তোরা টিফিন করবি না, এটাই সবাই খাবি, তাহলে টিফিনের পয়সাটা খরচা হবে না, এই খরচাটাই টিফিনের খরচা। হ্যাঁ। না সেটা আমি বলি যে অকেশন একবার করেছি, আরেকবার করে ব্যাস, দুবার, বছরে দুবারে বেশি করি না। বিমানদা, আপনার এই যে যখন রান্নাঘরে 13টা বছর কাটাচ্ছেন, সেখানে পায়েস রাঁধার একটা গল্প ছিল, যে একদিন রাতে আপনার বহুবার এই গল্প আপনি আমাদের বলেছেন, খিদে পেয়েছে এবং বাসমতি চাল, গুঁড়ো দুধ, চিনি দিয়ে পায়েস। সেই থেকে রটে গেল, ওই হয় না ক্রমে ক্রমে বাড়তে গেল রুটি, যে বিমান বসুর হাতের পায়েস অসাধারণ। বোধহয় সুন্দরিয়ারাও পায়েস খেয়েছেন, আমার তো মনে আছে একবার খবরে এসেছিল পুরুলিয়ায় পার্টি কংগ্রেস চলেছিল, সেখানেও আপনি সবাইকে পায়েস রেঁধে খাওয়ান। পায়েস আর খিচুড়ি হচ্ছে বিমান বসুর ট্রেডমার্ক, তাই তো? পায়েসটা হ্যাঁ শীতকালে খেতে ভালো লাগে, হ্যাঁ সেই জন্য ঘরবাড়ি ছাড়ার পর হ্যাঁ পায়েস এখন অবশ্য কিনতে পাওয়া যায়। হ্যাঁ, এখন মিষ্টির দোকানে পায়েস বললে পায়েস দেয়, রেডিমেড পায়েসও পাওয়া যায়। রেডিমেড পায়েস পাওয়া যায়, আগে পাওয়া যেত না। কিন্তু এই রেসিপি তো আপনার মায়ের। হ্যাঁ, মা যা করতেন সেভাবেই করি আমি, হ্যাঁ কিন্তু আমি দুধটাকে একটু ঘন করে নিই, আচ্ছা যার জন্য অনেক সময় পায়েসের নামে পরিজ হয়ে যায়, আচ্ছা কারণ আমি ভেতরে হ্যাঁ ইনগ্রিডিয়েন্টস দেই, হ্যাঁ আমি ক্যাশু নাট দেই, হ্যাঁ কিশমিশ তো দেই, সবাই দেয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার সেখানে আলমন্ডও দেই। একদম। আর সেই যে প্রথম আপনি পায়েসটা রেঁধেছিলেন, সেইটা তো বোধহয় পরের দিন সকালে ব্রেকফাস্টেও অবধি চলেছিল। হ্যাঁ, বেশি হয়ে গেছে, হ্যাঁ আমি তো অল্প খাই, বেশি হয়ে গেছে। যেটা রবীন্দ্রনাথ পছন্দ করতেন, পয়োধি, রবীন্দ্রনাথ তো হ্যাঁ মানে ভীষণ পছন্দ ছিল পয়োধিটা, জলযোগ থেকে রবীন্দ্রনাথের বাড়িতে পয়োধি। বিমানদা, কোথাও কি পায়েসের কথা হচ্ছে, আমি একটু এটাকেও একটু রাজনীতির অঙ্গনে নিয়ে আসি, যে রাজনীতির যে মিষ্টতা সেইটা একেবারে নিঃশেষ হয়ে গিয়ে এই এতদিন এই 26-এ বা 25-এ কোথাও কি রাজনীতি এখন খুব তিক্ত হয়ে গেছে মনে হয়? কোথাও সৌজন্য নেই, খারাপ কথা এসে গেছে, আগেও ছিল কিন্তু এখন যেন ক্রমশ বাড়ছে। ভীষণভাবে বাড়ছে, মানে সামাজিক জীব হিসাবে হ্যাঁ সমাজকে, সমাজবদ্ধ মানুষের হ্যাঁ কাজকর্মের প্রশ্নে রাজনীতি যারা করে তাদেরও দায়িত্ব আছে, হ্যাঁ তাদের যে দায়িত্ব আছে তাদের বুঝতে পারছে না, হ্যাঁ এমন সব উদ্ভট কথাবার্তা বলছে হ্যাঁ যার থেকে স্কুলে পড়া ছেলেমেয়েরা হ্যাঁ কুশিক্ষা পাচ্ছে। একদম। এটা খুব ক্ষতি হচ্ছে, আর এই ক্ষতিটা হচ্ছে পার্মানেন্ট, অনেক দিনের জন্য ক্ষতি হয়ে যাচ্ছে। এরপরে হয়তো এমন একটা সময় আসবে যে ভালো বাড়ির ছেলেরা আরও বেশি করে, এখনও খুব আসছে তা নয়, যে একেবারে রাজনীতিতে আসাই বন্ধ করে দেবে। সেটা হয়তো আমার মনে হয় হ্যাঁ এই ধাঁচাটা অব্যাহত থাকবে, হ্যাঁ এটা নাও হতে পারে, আচ্ছা। পরিবর্তন হবে। একটা কোথাও টার্ন অ্যারাউন্ড, আপনি আশাবাদী হ্যাঁ, যে একটা কোথাও মানে ঠিক হ্যাঁ। মানুষ ঘুরে দাঁড়াবে। আর মানুষ বুঝতে পারবে আর না, হ্যাঁ যা হয়েছে যথেষ্ট হয়েছে, আর না। বিমানদা, এই সৌজন্য কি রাজ্য রাজনীতিতে এখন কমে যাচ্ছে? মানে আপনাদের সময়, আমি শুধু সোমেন মিত্রের ছবি দেখালাম তা নয়, রাজনীতির বাইরেও নির্বাচন এলে আপনারা কেউ কাউকে ছেড়ে কথা বলেননি, তীব্র আক্রমণ প্রতি আক্রমণ হয়েছে, কিন্তু কোথাও একটা ব্যক্তিগত সৌজন্যেরও ব্যাপার ছিল। আজকের রাজনীতি কি সৌজন্যহীন হয়ে যাচ্ছে? সৌজন্য মাঝে মাঝে হারাচ্ছে, হ্যাঁ আর কুকথা বড্ড এসে যাচ্ছে। এতে এই কুকথার জন্য হ্যাঁ সব থেকে ক্ষতি হচ্ছে আগামী প্রজন্ম। ঠিক, ছোট্ট ছোট ছেলেমেয়েরা টেলিভিশন দেখে, আমি একমত, কথাগুলো শোনে, এইখানে মানে একমত। তাদের কিন্তু একেবারে
ক্ষতি করে দেওয়া হচ্ছে, তাদের মনটা গড়ে উঠবে, তারা ভাবনা চিন্তা করবে, কিন্তু ভাবনা চিন্তা করার আগেই তার তো ধীরে ধীরে উন্মেষটা ঘটে, ঠিক। হঠাৎ করে হয় না। তার সেই সব কুকথাগুলো শুনে যাচ্ছে তাই কথাবার্তা হয়, যা রাজনীতিতে অতীতে হতো না। না, অতীতেও হতো। আপনার অনিল বসু সেই বলেছিলেন মারাত্মক কথা। তাকে তো আমরা সেই জন্য বহিষ্কার করেছিলাম। সে যে কথাবার্তা বলেছে, একটাও কষান দেওয়া হয়েছে, তারপর কষান দিয়েছিলেন, করতে বহিষ্কার অনেক পরে হয়েছে। কিন্তু আমি বিমানদা অন্য একটা প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে ধরুন এই যে ব্যক্তিগত সৌজন্য, আমি বলছি আমার মনে আছে যখন 34 বছরের বাম সরকারের পতন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠান, আপনি বুদ্ধদেব ভট্টাচার্য এবং অসীম দাশগুপ্ত শপথ গ্রহণ অনুষ্ঠানেও গেছিলেন। তো সেই যে একটা পরিমণ্ডল ছিল, তারপরে আমি দেখছিলাম রাজভবনে একটা ছবিও আছে, এটা হচ্ছে 2022 সাল, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে চেয়ার সাজিয়ে দিচ্ছেন যাতে আপনি বসতে পারেন। কিছুদিন আগেও রাজভবনের আরেকটা রাজ্যপালের অনুষ্ঠানে দেখলাম যে আপনাকে দেখেই দৌড়ে এলেন। আবার উল্টো দিকে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনাদের সরকারের পতনের পর আপনারা তিনজন গেছিলেন। আবার এই সম্পর্কটাই বিজেপি বলছে এটাই সেটিং। আবার এই সম্পর্কটা কোথাও বাম এবং তৃণমূলের মধ্যেও কি ক্ষয়িষ্ণু, ক্রমশ কমছে, তিক্ততা বাড়ছে? সেটা আমি বলতে পারবো না, কারণ ব্যক্তিগতভাবে সৌজন্য প্রকাশ করা হ্যাঁ, রাজনৈতিক মতাদর্শগত কার্যকলাপের হ্যাঁ, পরিবর্তন ঘটায় না। ঠিক, একদম। এই নির্বাচনের আগে একটা ফিল্ম হচ্ছে এবং সেই ফিল্মে 29 বছর পর একটা ঘটনা ফিরিয়ে এনে একটা ফিল্ম হয়েছে এবং সম্ভবত এই ভোটের আগে সেই ফিল্ম রিলিজ করবে। এই যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মনীষা মুখোপাধ্যায় অন্তর্ধান রহস্য, এটা কি সত্যি বামপন্থী নেতাদের আলিমুদ্দিন স্ট্রিটের বা আপনার কোনো ভূমিকা ছিল এই অন্তর্ধানে? আমি জানি না কিছু, আমি অন্তর্ধানের ব্যাপারে একদম কিছু জানি না। আমি শুধু কাগজের পড়েছি। আমি একটাই অপরাধ করেছিলাম, হ্যাঁ, ওর মা আমাকে বারবার ফোন করে বলেছে হ্যাঁ, যে একদিন রাত্রিবেলা খেতে গিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, এটা আমার বোধহয় সব থেকে বড় অপরাধ হয়েছে। যে মানে ওই সময় 29 বছর আগে। অনেক আগে, হ্যাঁ, হ্যাঁ, অনেক আগে, মানে ওকে যখন আর পাওয়া যাচ্ছে না তার অনেক আগে, আর তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। বিমানদা, আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয়তে আপনি একবার একটা খুব মজার গল্প লিখেছিলেন, গল্প মানে নিজেরই জীবনের ঘটনা। সেটা হচ্ছে আপনি প্রেমে পড়েছেন এই সন্দেহে আপনার মা আপনাকে লোক লাগিয়েছিল, মানে সেটা কনফার্ম করতে। এই গল্পটা একটু বলুন না। আমাদের বাড়ির ঘরানাটা ছিল, ওটা ওয়েল ডিসিপ্লিন বাড়ি ছিল। হ্যাঁ, মতাদর্শে আমার মতাদর্শের সঙ্গে সম্পর্কযুক্ত না। তারা ভিন্ন ধাঁচের জীবনযাপন করতে চায়, করুক। আমাকে যখন 1969-এ ম্যাকনামারার যে ভিজিট, সেটা আমরা আটকাতে চাইছি, সেই ব্যাপারেতে অদ্ভুত ব্যাপার, কিছু নকশাল নেতার বিরুদ্ধে পুলিশের ওয়ারেন্ট হয়েছিল, আমার বিরুদ্ধেও ওয়ারেন্ট হয়েছিল। আচ্ছা, এখন ওয়ারেন্ট যখন যেদিন গ্রেপ্তার করতে হয়েছেন, তো অবজারভেশন করে, তো আমি ধরে ফেলেছি। আমাদের গাড়ি বারান্দা ছিল, গাড়ি বারান্দায় আমি চা খাচ্ছিলাম, তখন দেখি একটা লোক দাঁড়িয়ে আছে। তখন মনে হয়নি আমার লোক, প্রথমবার দেখে গ্যাপ দিয়ে পরে আমি একটা আবার কফি খাচ্ছি বাইরে দাঁড়িয়ে, মানে বাইরে বাতাসে এসে খাচ্ছি আর কি। তখন দেখে ওই লোকটা আছে। এবার ডাউট হলো এই লোকটা ওইভাবে আছে কেন। একটা রেস্টুরেন্টের সামনে আছে, উল্টো দিকে একটা রেস্টুরেন্ট আছে ছোট। এবার থার্ড টাইম আমি টপগুলো দেখছিলাম, গাছগুলো সব দেখছিলাম, দেখে চোখ পড়লো, আবার থার্ড টাইমও আছে। এবার আমি নিজে
গাড়ি বারান্দার নিচে থেকে বৌদিকে ডেকে বললাম, দেখো তো তুমি একটা লোককে দেখতে পাচ্ছ কি না? বললো, পানের দোকানের সামনে একটা লোক আছে। হ্যাঁ। চেহারাটা কি? হ্যাঁ, পরনে বলে একটা জামা পরা আছে, তোমার মতো পাঞ্জাবি না, জামা আর ধুতি পরা আছে, হাতে একটা ছাতা আছে। এবার আমি কনফার্ম হয়ে গেলাম, একে পোস্ট করা হয়েছে। একদম। এখন ন্যাচারালি রাত্রিবেলা বাড়ি ফিরলাম না, একবারে ফান্ড রোডে একটা বাড়িতে চলে গেলাম। বড়লোকের বাড়ি, কেমিক্যালের ব্যবসা করে, কিন্তু গেস্ট রুম আছে আমি জানি। আমি বেল টিপেছি, আজকে আমি আপনাদের গেস্ট হব, মানে ফোনও আছে, সুবিধা আছে। তা সেখানে আমি চলে গেলাম। সকালবেলা উঠে দোতলায় মুখার্জি বাড়িতে ফোন করলাম যে মাকে ডেকে দেওয়ার জন্য। আর সে মেয়েটা ধরেছে, মানে বিমানদা কালকে আপনাকে গ্রেপ্তার করতে এসেছিল। মানে লোকজন সবাই জেনে গেছে আর কি। এইটা নিয়ে কথা হয়েছে বাড়িতে, যে ও তো আমার সামনে কিছু বলে না, দাদারা বারবার পুলিশের রেইড হচ্ছে, আগেও রেইড হয়েছে, পুলিশের রেইড হচ্ছে, ব্যবসা করে দেখে ভাবছে যে লোকে কি মনে করবে। তোমাদের মাথা ব্যথা কিসে? তোমাদের জন্য তো পুলিশ আসছে না, পুলিশ আসছে আমার জন্য। আমি, মা আমার রিপোর্টার এই ব্যাপারেতে, মা বলে দিয়েছেন আমাকে, সবটাই বলেছেন। তা আমি তখন ঠিক করলাম যে বাড়িতে থাকবো না, কাগজে বিজ্ঞাপন দেওয়া শুরু করলাম। আবার সে স্টেটসম্যান পত্রিকায় দুবার দিয়েছিলেন? দুবার দিয়েছি। বিজ্ঞাপন দেওয়া শুরু করলাম, বিজ্ঞাপন দিয়ে পেলাম, পছন্দ হয়েছে, সব স্যালামি। আর আমাকে সুন্দরায় বলেছেন, আমাকে সেন্ট্রাল কমিটির কাজের জন্য নিয়ে নিচ্ছে। সুন্দরায় বলেছেন যে স্যালামি দেওয়া যাবে না, অ্যাডভান্স দেওয়া যেতে পারে 25,000 আপ টু 30,000, আপ টু 30,000 দেওয়া যেতে পারে, মাসে মাসে কাটা যাবে ভাড়ার সঙ্গে। তো হলো না, দুবার দিয়েও আমার হলো না, সব স্যালামি, নো অ্যাডভান্স। তখন আমি দেখে বেড়াচ্ছি কোথায় আমি যেতে পারি। হঠাৎ খবর পেলাম যে কৃষক সভা অফিসে যে রান্নাঘরটা, সেই রান্নাঘরটা ব্যবহার হয় না, তারা তালা দিয়ে রেখে দিয়েছে। ওরা একটা হিটারেতে চা করে খায়, রান্নাঘরের ব্যবহারের জন্য। বাইরে ওদের ওখানে একটা গাড়ি বারান্দা আছে, গাড়ি বারান্দাতে করে। তা আমি খবর পাওয়ার পরে শুনলাম ওটা লক্ষ্মী সেন, উনি নাকি ওটা বুক করেছেন, তালা দিয়ে গেছেন, তালা দিয়ে রেখেছেন। তো আমি বললাম যে তাহলে লক্ষ্মীদা থাকবেন কি করে? তার তো এটা অফিস, তো এটা কোনো পুরুষ মানুষ থাকতে পারে, কিন্তু লক্ষ্মীদা বিবাহিত, ছেলে মেয়ে আছে, কি করে থাকবে লক্ষ্মীদা? তো সেটা দীনেশদার মাধ্যমে ব্যাপারটা পেলাম। তখন তারপর প্রমোদদাকে বললাম, প্রমোদদা বললেন যে লক্ষ্মীদা শুনেই, থ্যাঙ্কস টু লক্ষ্মী সেন, লক্ষ্মীদা শুনেই যে বিমান থাকবে, আমি রাখবো, আটকে রাখবো কেন, চাবিটা নিয়ে নাও, চাবিটা দিয়ে দিল। তারপরে আমি শুরু করলাম। এই সময় মার মনে হয়েছে আমার কোনো পছন্দের কেউ আছে, তাই বাড়িতে বলছে না, ও হয়তোবা এরকম, মানে একা থাকবে, বিয়ে শাদী করবে। বিয়ে শাদী করলে মাকেই বলতে পারতাম আমি বিয়ে শাদী করবো, যার জন্য মাকে আমি বলে এসছিলাম, মা আমি গৃহত্যাগী হচ্ছি, গৃহী হওয়ার জন্য না। মা আমার কথাটা বোধহয় ফলো করেনি। তাহলে মা এরকম গোয়েন্দাগিরি করতেন না। বৌদিদের বলেছেন যে খোঁজ খবর নিতে, তারপরে মেয়েকে পছন্দ হয়েছে, তারপরে বুঝে গেছে যে না, এটা ঠিক না, মানে এটা রং আইডিয়া। একটা কথা বলুন, সেটা হচ্ছে আমি নিজের চোখে দেখেছি বিদ্যাসাগর মেলা বলুন, পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে, যেখানে মানে বাচ্চা দেখেছেন গাড়ি থামিয়েও আপনি কোলে নিয়েছেন, আদর করেছেন। এই ছবিটা যেমন, এটা অবশ্য বিদ্যাসাগর মেলাতেই 2008 সালে বাচ্চাদের সঙ্গে খেতে বসেছেন। তো আপনার মানে অপত্য স্নেহ প্রচণ্ড, বাচ্চাদের আপনি ভীষণ ভালোবাসেন। তো নিজের সন্তান হওয়ার কথা, নিজের বাচ্চাদের মানুষ করবেন, এই দিক থেকেও কোনোদিন সংসার করার ইচ্ছে হয়নি?
আমার প্রথম আমার রাগ ছিল যে এতগুলো আমরা কেন, হ্যাঁ আমাদের ফ্যামিলিটা বড় আচ্ছা, ছিল, হ্যাঁ একদম। ওটার জন্য রাগ ছিল আমার। আচ্ছা এত কেন, এতগুলো কেন? হ্যাঁ, and I had a talk with my mother and father. আচ্ছা তাদেরকে আমি বলেছি, তারা চুপচাপ। হ্যাঁ। মা বলেছেন যে এসব কথা বলিস না, হ্যাঁ এসব কথা বলতে নেই। বাবাকে বলেছে, বাবা চুপ চুপ আছেন। হ্যাঁ, আমারই এটা মানে একটা অ্যাভার্সন মতো বলা যেতে পারে। কি দরকার ছিল এত? মানে এই বড় সংসার থেকেই আপনার সংসারে বিতৃষ্ণা। হ্যাঁ, আচ্ছা। একটা ফুটবল টিম তৈরি করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই আমার পছন্দ না। এই আমার বাচ্চা বয়স থেকে জ্ঞানের উন্মেষ হওয়ার সময় থেকে আমার কাছে ধাক্কা লেগেছে। এত বড় কিসের, কেন, কি দরকার ছিল? হ্যাঁ, কি ইন্টারেস্টিং ঘটনাচক্রে এসআইআর নিয়ে এত বিতর্ক। আমি সোর্স বলবো না, আমার কাছে একেবারে একটা ওই যেরকম ওদের অ্যাপে আসে, তাতে এই ফুটবল টিমের কথা মনে পড়লো। ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটি বস্তু হচ্ছে, অসঙ্গতি, সেইটা ফাইন্ড আউট করছেন, এবং ওইটা হচ্ছে আমার ধারণা এআই দিয়ে, যার ফলে প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে। এইটা লেখা হচ্ছে কেন এআই লজিক্যাল ডিসক্রিপেন্সি পেয়েছে এক্ষেত্রে, যে ইউ হ্যাভ বিন লিঙ্ক অ্যাজ সান অর ডটার with someone who is also claimed by 6 others as father, giving suspicion of a likely incorrect match. অর্থাৎ কারুর যদি 7টা সন্তান হয়, এআই মেশিন তাকে শুনানিতে ডাকছে অথবা বলছে যে তার অসঙ্গতি আছে। এ তো ভাবুন আপনার পরিবারের এসআইআর এর সময় কি অবস্থা হতো। এগুলো অন্যায়, সবাইকে লাইনে এসআইআর এ দাঁড়াতে হতো। এগুলো অন্যায়। আচ্ছা, আর একটা জিনিস, যেহেতু ফুটবলের কথা আপনি বললেন, ফুটবল টিমের কথা, আপনি নিজে তো ফুটবল খেলতে খুব ভালোবাসতেন। আপনি আর্সেনালের শুধু সেখানে দেখতে গেছেন তা নয়, আপনি বোধহয় কোনো একটা শিল্ডও খেলেছিলেন একবার। না, সেটা খেলেছিলাম, মন্টু শিল্ডে খেলেছিলাম। আচ্ছা, যখন ছোট স্কুলে। হ্যাঁ, প্রথমে তো ব্যাকে খেলতেন, তারপরে বোধহয় ফরওয়ার্ড। সেটা তার জন্য মানে আমি কৃতিত্ব দেব, হ্যাঁ, ওই যে প্রশান্ত বন্দ্যোপাধ্যায় যিনি হ্যাঁ লিখতেন, হ্যাঁ ওনার সঙ্গে পরে আমার কথা হয়েছে। উনি টিচার ছিলেন, হ্যাঁ উনি গেমস টিচার ছিলেন। হ্যাঁ আমার দম দেখে উনি বললেন যে টিমের ক্যাপ্টেন আছে তো, শোনো, মনে হচ্ছে বিমানকে, তখন তো রুলস ছিল আলাদা, হ্যাঁ তখন মাঠের অর্ধেক এইদিকে অর্ধেক ওইদিকে, হ্যাঁ, তখন যে সারা মাঠ ঘুরে বেড়ানো, তখন তো স্কোপ ছিল ঠিক না। ঠিক ঠিক। কাজে আমি ছিলাম ডিফেন্ডার, তার মানে ব্যাক। হ্যাঁ, তো ওকে ফরওয়ার্ডে দিয়ে একবার আচ্ছা, দেখো। হ্যাঁ যেই খেলাতে আমি নামলাম, ফরওয়ার্ডে গেলাম, হ্যাঁ দিলাম গোল। হ্যাঁ একবার গোল দিলে যা হয় আর কি, ওই গোল আর শোধ করতে পারলো না, হ্যাঁ। আমরা জিতে গেলাম। হ্যাঁ তখন বললো, দেখলে, এই জন্য বলছিলাম। এরপর থেকে আমি সবসময় ফরওয়ার্ডে খেলেছি। দেখুন, ফুটবলের কথা হচ্ছে বিমানদা, আপনি আর্সেনালের শুধু ক্লাব ভিজিট করেছেন তা নয়, নিজে ফুটবল খেলেছেন, ফুটবল ভালোবেসেছেন। এই যে মেসি নিয়ে কিছুদিন আগে যে মেসটা হয়ে গেল, অথচ বামফ্রান্ট যখন তুঙ্গে তখন পেলে এসেছেন, মারাদোনা এসেছেন, তো আপনার ইচ্ছা হয়নি কখনো যে গিয়ে তাদের সঙ্গে ছবি তুলি বা হ্যান্ডশেক করি, তাদের সঙ্গে আলাপ করি? আপনি মানে ফুটবল প্রেমী, আপনি ফুটবল ফ্যান। না, ফুটবল প্রেমী আমার ওরকম। আমি যেরকম, যখন সেলফি কেউ তুলতে আসে, হ্যাঁ, আমি বলি সেলফি চলবে না, সেলফিটা হচ্ছে সেলিব্রিটিদের জন্য, আমি সেলিব্রিটি না। এই কালকেও বলতে হয়েছে, হ্যাঁ যেখানে যাই সেখানে সব সেলফি তুলতে আসে, আমার পছন্দ না সেলফিটা। তা এখন ওখানে আমি মাঠে যাব, কারোর সঙ্গে ছবি তুলবো, আমার মানসিকতায় বিষয়টা নেই। দেখতে ইচ্ছে করেনি যে পেলে না, হাত মিলিয়ে আসি বা না, মারাদোনার দেখতে সঙ্গে তো হাত ইচ্ছা করে। মিলিয়ে আসি। এখন তো আগে হলে তো দেখতে ইচ্ছা করলে যেতে হতো, হ্যাঁ। এখন তো আমি পর্দায় দেখছি। আচ্ছা আমি যে খেলা দেখি না তা না, হ্যাঁ। আমি পর্দায় দেখি, টিভির পর্দায় দেখি। আচ্ছা, ফুটবলে আপনি ব্যাকে খেলতেন বলেই কি পার্টির ব্যাকরুম বয় হিসেবে থেকে গেলেন? না, ব্যাকে আমি খেলিনি, আমাকে দেওয়া হলো যখন ফরওয়ার্ডে, তারপর আমি সবসময় ফরওয়ার্ডেই খেলেছি। হ্যাঁ। আমি স্কোরও করেছি। হ্যাঁ।
কিন্তু রাজনীতিতে যখন ফরওয়ার্ড এবং স্কোর করার কথা এলো, আমি শুনেছি স্বয়ং প্রমোদ দাশগুপ্ত আপনাকে একবার দাঁড়াতে বলেছিলেন ভোটে, সম্ভবত বাঁকুড়া থেকে। আপনি তো দাঁড়াননি। আমার প্রথম বাঁকুড়া থেকে এসছে তা না, আমি একবার বাইরে গেছি, হ্যাঁ, পার্টি সিদ্ধান্ত করে যে ছাত্রটা করবে, সেটা আমাকে কিছু সাহায্য করতে হবে ছাত্র করার জন্য। তো এটা পার্টি ডেকে আমাকে নেতৃত্ব বলে। আমি গিয়েছিলাম রাজস্থানে, রাজস্থান না বোধহয় মানে উত্তরপ্রদেশে, হ্যাঁ প্রথম উত্তরপ্রদেশে গিয়েছিলাম। কিছু নেই, কয়েকজনকে নিয়ে বসে দেখা হলো, চেষ্টা একটা প্রস্তুতি কমিটি করা। ফেরত আসলাম কলকাতায়, শুনলাম আমি বালিগঞ্জের ক্যান্ডিডেট। আচ্ছা, এটা সেকেন্ড যুক্তফ্রন্ট যখন সরকারটা হলো, সেই সময় জ্যোতি ভট্টাচার্য বলেছেন উনি দাঁড়াবেন না। হ্যাঁ, উনি তো একবারই ছিলেন একদম, 67-এ। হ্যাঁ, তা বালিগঞ্জে আমাকে ক্যান্ডিডেট করা হবে, আমি বললাম, কখনো না। তো দেখছি সবাই যুক্ত এর মধ্যে। তো আমি বললাম কিছুতেই না। বোধহয় আমি না যখন বলেছি তখন খবরটা ছড়িয়েছে, হরকেষ্টদা চলে আসলেন। তার পার্টি অফিসে সেদিন আসবে, আসার কোনো কথা ছিল কিনা জানি না। তুমি নাকি বলছো দাঁড়াবে না। হ্যাঁ, কেষ্টবসু পক্ষে আছে, হরকেষ্টকোনার পক্ষে আছে, সব পক্ষে আছে আর কি। তা মমতা কিছু মন্তব্য করেননি। ভোটে তো ভগবানও পাশ হয়ে যায়, কাজে সবই পাশ হয়। তা আমি বললাম যে আমি দাঁড়াবো না, তাহলে আমি অন্য কোনো রাজ্যে চলে যাই, সেখানে পার্টি করব। আমি কিন্তু পার্টি করব, কাজে আমি ভোটে কিছুতেই দাঁড়াবো না। হ্যাঁ, তারপরে দাঁড়াবে কে? হ্যাঁ, এখানে অনেকে বলেছে তুমি বেস্ট ক্যান্ডিডেট। হ্যাঁ, বালিগঞ্জ প্লেসে থাকা কয়েকজনের নাম বললো, মানে আমি চিনি ওদেরকে, ওরা তো আমাকে ভালোবাসে। হ্যাঁ, হ্যাঁ, তারা বলেছে, হ্যাঁ অফিসার টফিসার ছিল আর কি। হরেকৃষ্ণদা বললেন, তা আমরা যে ভোটে দাঁড়াই তাহলে কেন দাঁড়াই? বলে, আপনাদের দাঁড়াতে হবে, কারণ মন্ত্রিসভা হলে আপনাদের মন্ত্রী হতে হবে। বলে কোথায় ঠিক হলো? তুমি জিতলে পর তোমাকে মন্ত্রী করা হবে না? না, আমি মন্ত্রী হওয়ার জন্য জন্মগ্রহণ করিনি। মানে চিরকাল আপনি কিং হতে চাননি, কিং মেকার হতে চেয়েছেন বলে আমি যদি এইভাবে বলি, বলে আমি দেখলাম যে এটা তো রং পুটি হয়ে গেল, কারণ হরেকৃষ্ণদাকে মন্ত্রী হতে হবে। একদম, হ্যাঁ, মানে না না না, সবাই মন্ত্রী হয় না, সবাই মন্ত্রী হয় না, আপনাদের মন্ত্রী হতে হবে, আপনাদের দাঁড়াতেও হবে। এই আমি পারবো না এসব। এমনি তৃণমূল স্তরে আপনার সঙ্গে তো একটা সময় তো আপনি জেলার নেতাদের একেবারে শুধু নামে চিনতেন তা নয়, তাদের পরিবারে কে কী করছে তাই অবধি মুখস্থ ছিল। এখন যে আমাদের যে ভয়ঙ্কর ট্র্যাডিশন 50 বছর ধরে চলে আসছে, কত 30-40 বছর তো বটেই, সেটা হচ্ছে রাজনৈতিক হিংসা। গ্রামে গঞ্জে তৃণমূল স্তরের ক্যাডাররা শাসকদের কাছে বা ক্ষমতাশালীদের কাছে মার খায়। সেই প্রবণতা যদি তুলনা করেন ধরুন 2011, 2016, সেই তুলনায় এই 26-এ কি কমেছে না বেড়েছে, নাকি এখনও আপনি আশঙ্কা করছেন যে আবার নির্বাচনে আরেকটু ঢাকে কাঠি পড়লে আবার বামকর্মীরা মার খাবে? সেটা আমার মনে হয় না, কখনোই একই ফর্মে একই পদ্ধতি প্রকরণের মাধ্যমে মানুষকে কাউন্টডাউন করা যায় না। মানুষকে যদি কাউন্টডাউন করা না যায়, তাহলে মানুষের রাজনীতি যারা করে তাদেরকেও কাউন্টডাউন করা যায় না। দেয়ার ইজ এ লিমিট, সেই লিমিটের পর আর চলে না। রিপিট দ্য মিক্সচার করলে পর সেটা তখন কার্যকরী হয় না। সেই লিমিটের জায়গাটা কি ছুঁয়েছে, সেই বিন্দু অবধি পৌঁছেছে? ছুঁই ছুঁই করছে, আচ্ছা, একেবারে ছুঁই ছুঁই করছে। বিমানদা, রাজনীতির কথা যখন হলো, রাজনীতির পাটে আমি বেশি এই সাক্ষাৎকারে ঢুকবো না। আমার একটা প্রশ্ন থাকবে যে বামফ্রন্ট সরকারের 34 বছরে আপনার যেটা মনে হয় সব থেকে ভালো মানুষের জন্য যে কাজ বামফ্রন্ট সরকার 34 বছরে করতে পেরেছে, আমি যদি সেরকম একটা কাজ আপনাকে বাছতে বলি এবং পাশাপাশি একটা খুঁত বাছতে বলি যেটা পারা যায়নি অথবা যেখানে সব থেকে বড় 34 বছরের ব্যর্থতা, দুটো কি বাছবেন? এক নম্বর হচ্ছে ল্যান্ড রিফর্ম ইন দি প্রেজেন্ট সেট আপ অফ দি গভর্নমেন্ট। মানে যারা জমি চুরি করে রেখে দিয়েছিল তাদের হাত থেকে হিড়ির করে জমি কেড়ে নেওয়া হয়েছে এবং
ল্যান্ডলেস পিজেন্টের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে। এর সঙ্গে রিলেটেড হচ্ছে যে ক্ষেত মজুরের পাট্টা দেওয়ার ব্যাপারটা, একদম। যেটা তারা আজকে এই জমিতে কালকে ওই জমিতে পরশু একটা নির্দিষ্ট থাকছিল না, সেটা করা হয়েছে। এবং 3 নম্বর হচ্ছে যে কৃষির উন্নতি, মানে 2 নম্বর কৃষির উন্নতি ঘটানোর পর যেটা আমাদের স্লোগান ছিল, বুদ্ধ বারবার বলেছে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। শিল্প আমাদের ভবিষ্যৎ। এখন শিল্পের ভবিষ্যৎ, শিল্প এবার সন্দেহ কিছু নেই, কিন্তু শিল্পের ভবিষ্যৎটা কার্যকরী করার ক্ষেত্রে যে পদ্ধতি প্রকরণের মধ্য দিয়ে চলা উচিত ছিল, সেই পদ্ধতি প্রকরণের ক্ষেত্রে নিশ্চয়ই কোনো ত্রুটি হয়েছে, যার ফলে কৃষির ভিত্তির উপর দাঁড়িয়ে শিল্পের প্রসার, এটা তো সভ্যতার ইতিহাস। আজকে আপনি বলছেন ভাবনাটা ঠিক ছিল, প্রয়োগে ত্রুটি হয়েছে। কিছু ত্রুটি নিশ্চয়ই হয়েছে। বিমানদা, আমার শেষ প্রশ্ন, 1997 সালে, আমার তারিখটাও মনে আছে, 9ই জুন, জ্যোতি বসু সাক্ষাৎকার দিচ্ছেন আজকালের সম্পাদক অশোক দাশগুপ্তকে। অশোক দাদাকে প্রশ্ন করেছিলেন যে ভবিষ্যৎ আপনাকে কিভাবে মনে রাখে এটা আপনি চান। জ্যোতি বসু জবাবে, যখন প্রকাশিত হয় পরের দিনের কাগজে, আমরা সবাই চমকে গেছিলাম। জ্যোতিবাবু বলেছিলেন কাউকে মনে রাখে না। অশোক দাশগুপ্তের পরের প্রশ্ন ছিল যে বিধান রায়কে মনে রাখেনি? জ্যোতিবাবু বলেছিলেন কিচ্ছু মনে রাখেনি, কেউ মনে রাখে না, যতদিন আছি আছি। কিন্তু আমার প্রশ্ন আপনাকে থাকবে যে ভবিষ্যৎকাল বিমান বসুকে কি হিসেবে, কিভাবে মনে রাখে এটা আপনি চান? না, এটা জ্যোতিবাবু যেটা বলেছেন এটা সঠিক কথাই বলেছেন। কিছুদিন মনে রাখে, তারপর মনে রাখে না। এই যে আমার কম বয়সে যখন শুনতাম আমি, তোমায় ভুলছি না, ভুলবো না, 5 দিন পরে ভুলে যাবে। হ্যাঁ, ফলে মানুষের স্মৃতি, তাতে সব কিছু স্টোর করে রাখলে মানুষ খারাপ, পাগল হয়ে যাবে। ফলে কিছু কিছু জিনিস সরে যায়। সেরকম আজকে আমি আছি, আমি কেমন আছি কেউ জিজ্ঞেস করতে পারে, বা কিছু ভালো কথা বলতে পারে, কিছু কটু কথা বলতে পারে। যখন আমি থাকবো না, তখন ভালো কথা কটু কথা কোনোটাই থাকবে না। বিমানদা, খুব ভালো থাকবেন, এইভাবে পরের তারপরের প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে যান। থ্যাংক ইউ। দেখুন, আমরা এতক্ষণ কথা বললাম বিমান বসুর সঙ্গে। এই সাক্ষাৎকারের, আমি আবার বলছি, সাক্ষাৎকার শব্দটাও ব্যবহার করব না, তার কারণ আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের এই আড্ডার কোনো ফরম্যাট নেই, কোনো প্রশ্নাবলী নেই, সবথেকে বড় কথা কোনো স্ট্রাকচার চলন নেই। আমরা শুধু চেয়েছিলাম যে মানুষ বিমান বসু কে, কিভাবে থাকেন, কি ভাবেন, তার জীবনযাত্রাকে একটু একদিনের জন্য, কয়েক ঘন্টার জন্য ছুঁয়ে দেখতে। আর দিনের শেষে প্রাপ্তি যেটা হলো, সাংবাদিক হিসেবে 3 দশকেও বিমানদা যে অনুমতি আমাকে বা আমাদের কাউকে দেননি, সেটা হচ্ছে নিজের শোবার ঘরে যেখানে তিনি থাকেন কিছুটা অবিন্যস্ত অবস্থায়, সেইখানকার ছবি তুলতে দেয়া। যদি প্রাপ্তি বলেন, এও এক অভিজ্ঞতা। বিমানদা, আবার বলছি, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।